সো আজকে যে পোর্শনটা আমরা আসলে স্টার্ট করব, এটা আমার রেকর্ডিংটা স্টার্ট হয়েছে না? জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। সো আজকে আমরা যে পোর্শনটা স্টার্ট করব, দিস ইজ অলসো ফ্রম চ্যাপ্টার 2, বাট চ্যাপ্টার 2 এর আমরা লাস্টের দিকে যে পার্টটা ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট ফাইন্যান্সের, সেই পার্টটা আমরা আসলে কমপ্লিট করিনি। আমরা হচ্ছে সেখানে যাব। সো আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম যে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটের স্ট্রাকচার এবং ফাংশন সম্পর্কে দেখছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম যে থ্রু দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট কিভাবে আমরা হচ্ছে গিয়ে লেন্ডার থেকে হচ্ছে গিয়ে বড়োয়ারদের কাছে ফান্ডটা ট্রান্সফার হয়। ফান্ডটা বন্ড বা সিকিউরিটি বা শেয়ার বা ডিরেক্টলি মানি ফর্মে আমার কিন্তু ট্রান্সফার হয়ে থাকে। সো এটা কিভাবে হয়, এটাই কিন্তু আমরা লাস্ট ক্লাস থেকে আইডিয়া নেওয়া শুরু করেছি। এবং সেখানে আমরা দেখেছি যে অলরেডি আমরা ডিরেক্ট ফাইন্যান্সটা কমপ্লিট করে আসি। ডিরেক্ট ফাইন্যান্সে হচ্ছে কি আমাদের থ্রু আমার যে বন্ড মার্কেট, আমরাকে যেটা বলি বন্ড মার্কেট বা স্টক মার্কেট, সেটার মাধ্যমে কিন্তু আমাদের দেখা যায় যে ফান্ডটাকে ডিরেক্টলি আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে। আজকে আমরা আমরা ইনডাইরেক্ট যে ফাইন্যান্স সেটা সম্পর্কেও জেনেছি, এবং সেখানে দেখেছিলাম ইনডাইরেক্ট ফাইন্যান্স থ্রু দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস লাইক ব্যাংকস আর কমার্শিয়াল ব্যাংকস। আজকে আমরা সেগুলো সম্পর্কে জানবো। সো ওগুলোর থ্রুতে কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের কিন্তু ফান্ডটা ট্রান্সফার হচ্ছে, মানে আমাদের লেন্ডার বা সেভার থেকে আমার বড়োয়ারদের কাছে কিন্তু ফান্ডটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তো এগুলো নিয়ে আইডিয়া নিয়েছি আমরা। একটু সময় দেন। তো আমরা আজকে হচ্ছে কি ইনডিরেক্ট ফাইন্যান্স সম্পর্কে, ইনডিরেক্ট ফাইন্যান্স স্টার্ট করব। সো এই যে বললাম যে আপার পোর্শনে যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট, সেখান থেকে আমরা কিভাবে ফাইন্যান্সটা হচ্ছে সেটা থেকে দেখব। তো এটার জন্য হচ্ছে গিয়ে আমরা এগুলো সবই শেষ করে আসছি। আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে আমাদের যে রিস্ক শেয়ারিং যে অংশটা ছিল, যেখানে হচ্ছে গিয়ে আমার মোরাল অ্যাসামেটিক ইনফরমেশন থেকে যে প্রবলেমটা স্টার্ট হয়, সেটা হচ্ছে গিয়ে সেখানে যাওয়ার কথা ছিল। সো সেটার আগে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটু বইয়ে যাব এখানে এটার জন্য। সেটা হচ্ছে যে বইয়ে টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস, এগুলোর হচ্ছে কি ডেফিনেশন গুলো দেওয়া আছে। সো আপনাদের জন্য ইজি হবে বুঝতে। এই কারণে আমি জাস্ট একটু দেখিয়ে দেবো যে কোনখান থেকে আপনারা এটার অ্যান্সার গুলো পাবেন। সো আমরা এখানে ডিফারেন্ট টাইপ অফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এটা আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য পেজ নং, একটু বই 27 বইয়ে এটা আছে। সো পেজ 27 এ আমরা ডিফারেন্ট টাইপ অফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট সম্পর্কে জানবো। সো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস কে আমরা কয়েকটা টাইপসে ভাগ করে দিই। ফার্স্ট টাইপসটা হচ্ছে গিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলি যে ডিপোজিটরি ইনস্টিটিউশন। ডিপোজিটরি ইনস্টিটিউশন বলতে আমরা আসলে ব্যাংকস গুলোকে বুঝি। দেন হচ্ছে কিছু থাকে কন্ট্রাকচুয়াল সেভিংস ইনস্টিটিউশন, তারা ডিপোজিট কালেক্ট করবে না, এরকম একটা বিষয় থাকবে। আর কিছু থাকে যে ইনভেস্টমেন্ট, তাদের টার্গেটই থাকে হচ্ছে কি ইনভেস্টমেন্টের দিকে যাওয়া, এই এইভাবে। এবং দেন আমাদের এখানে আসে হচ্ছে গিয়ে আমরা যখন একটু ইয়া করছি, আবার আমরা 29 পেজে যখন যাব, সেখানে আমরা ডিপোজিটরি ইনস্টিটিউশনে কিন্তু আরো কিছু ভালোভাবে ক্লাসিফিকেশন দেখবো। এবং এখানে ইউএস এর হিসেবে 90s 80s 1990 2000 এন্ড 2009 এ আমার বিভিন্ন ডিপোজিটরি ইনস্টিটিউশন বা কন্ট্রাকচুয়াল সেভিংস ইনস্টিটিউশন বা ইনভেস্টমেন্ট ব্যাংক, তাদের পোর্শনটা বিলিয়ন ডলারে তাদের ইনভেস্ট, মানে তাদের যে ভ্যালু অফ অ্যাসেটটা কতটুকু ছিল সেটার একটা কিন্তু আমাকে এখানে আইডিয়া দেওয়া হয়েছে। তো আমি ওই টেবিলটা দেখে বলাবো, যে আমি টেবিলটা দেখে আসলে বলবো যে বিষয়গুলো কি। কিন্তু আপনাদের জন্য সুবিধার জন্য বলে, এটা কিন্তু বই সবগুলোরই ডেফিনেশন দেওয়া আছে, এই যে স্টেপ বাই স্টেপ সবগুলোর কিন্তু ডেফিনেশন দেওয়া আছে। এবং আমি এগুলোকে অবভিয়াসলি পড়তে বলবো, বিকজ লাইফ ইন্স্যুরেন্স বা আদার্স এগুলো নিয়ে আমাদের অনেকের কোয়ারিজ থাকে, অনেকে বুঝি না এই জিনিসগুলো কি। সেই কারণে আমি অবশ্যই সাজেস্ট করবো ডেফিনেশন গুলো এখান থেকে পড়ে নেবে। এবং যেহেতু সাজেস্ট করছেন, হুইচ মিনস আমি এখান থেকে কোশ্চেন করতে পারি। সো ডিপোজিটরি ইনস্টিটিউট মানে আমরা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এর মধ্যে হচ্ছে কি আমরা এটাকে 3 টাইপস এ ভাগ করছি। এটা আমার স্লাইডেও দেওয়া আছে, কিন্তু আমি এটা বই থেকে পড়াচ্ছি। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটসটাকে আমি 3 টাইপস এ ভাগ করে নিয়েছি। এবং সেটাতে হচ্ছে গিয়ে সেটার প্রথম যে আমরা যে টার্মটা, যে টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আমরা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটসে যাব, সেটাকে আমরা বলছি হচ্ছে কি ডিপোজিটরি ইনস্টিটিউশন। ডিপোজিটরি ইনস্টিটিউশনের মেইন কনসেপ্টটা হচ্ছে কি দে কালেক্ট দ্য ডিপোজিট ফ্রম দ্য কাস্টমার্স অ্যান্ড দেন দে লেন্ড ইট টু দ্য বরোয়ার্স। যাদের দরকার তাদের তারা লেন্ড দিব, আমি তাদেরকে ধার দিব। আর যাদের দরকার নাই তাদের কাছ থেকে আমি, যাদের অতিরিক্ত অর্থ আছে বেসিক্যালি, যাদের অতিরিক্ত অর্থ আছে তাদের কাছে আমি হচ্ছে লোনটা কালেক্ট করব।
আর যাদের কাছে হচ্ছে অতিরিক্ত অর্থ নাই তাদেরকে আবার আমি হচ্ছে গিয়ে লোনটা আমি যেটাকে বলা যায় যে আমি যাদের অতিরিক্ত অর্থ নেই তাদেরকে হচ্ছে কি আমি লোনটা তাদের কাছে দিয়ে দিলাম, এরকম হচ্ছে বিষয়। তো ডিপোজিটরি ইনস্টিটিউশনের মধ্যে আমার প্রথম যে ইনস্টিটিউশনটা আমরা যেটাকে পাচ্ছি এটাকে আমরা বলি কমার্শিয়াল ব্যাংক। এবং আচ্ছা, লাইবিলিটিস বলতে আমরা এখানে বোঝাচ্ছি হচ্ছে গিয়ে যে সোর্স অফ ফান্ড, আমি কোথা থেকে হচ্ছে গিয়ে ফান্ডটা টাকাটা কালেক্ট করব এই বিষয়টা বোঝাচ্ছে। সো এখানে আসলে তাদের সোর্স অফ ফান্ডটা দাঁড়ায় হচ্ছে গিয়ে আপনার ডিপোজিট, অর্থাৎ আমরা যারা ওই ব্যাংকগুলোর কাস্টমার থাকে তাদের কাছ থেকে যে টাকাটা তারা কালেক্ট করে এখান থেকে কিন্তু তারা ফান্ডটা রেইজ করে। সো ফার্স্টে আসা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের কাজ হচ্ছে গিয়ে তারাও ডিপোজিটরি ইনস্টিটিউশন। তাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে যে তারা কাস্টমারদের কাছ থেকে ডিপোজিটটা কালেক্ট করে, সেই ডিপোজিটটাই থ্রু দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট তারা কিন্তু এটাকে যারা হচ্ছে গিয়ে বড়োয়ার যারা ধার করতে চায় তাদের কাছে হচ্ছে গিয়ে এটা ট্রান্সফার করে দেয়। দেন আসে হচ্ছে গিয়ে সেভিংস এন্ড লোন অ্যাসোসিয়েট। এদের কাজ হচ্ছে গিয়ে আচ্ছা কমার্শিয়াল ব্যাংকের ধরে প্রাইমারি লাইবিলিটিস আমরা বুঝে গেলাম। আমি এটা তো স্লাইড থেকেও পড়াতে পেরেছি, আমি একটু স্লাইডে যাই। হ্যাঁ, যেহেতু স্লাইডেও আছে এটা, এখানে বারবার ওই যে আমাকে চেঞ্জ করতে হচ্ছে এই জন্য আমি হচ্ছে গিয়ে স্লাইডে আসলাম, সরি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এই যে সো দেন হচ্ছে গিয়ে আমরা আসছি হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছে সেভিংস এন্ড লোন অ্যাসোসিয়েট। দিস ইজ অলসো এ ডিপোজিটরি ইনস্টিটিউশন। এদের কাজ হচ্ছে গিয়ে এরাও ডিপোজিটরি ইনস্টিটিউশন, দ্যাট মিনস দে অ্যাক্ট অ্যাজ এ ব্যাংক, বাট এদের মেইনলি মেইনলি ওদের মানে কি বলা যায় প্রাইমারি লাইবিলিটিসটা হচ্ছে ডিপোজিট কালেকশন, এবং এই ডিপোজিটটা ওরা বেসিক্যালি সেভিংস স্কিমে কালেক্ট করে। যেমন কমার্শিয়াল ব্যাংকে গেলে আপনি শুধু সেভিংস স্কিম না, আপনি চাইলে কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারবেন, অর্থাৎ যে কোনো সময় টাকাটা তুলে ফেলতে পারবেন ডিপোজিটটা। কিন্তু ওরা সেটা না, ওরা বিভিন্ন স্কিম প্রোভাইড করবে আপনাকে, যে 5 ইয়ার্স, 3 ইয়ার্স বা 2 ইয়ার্স, এরকম বিভিন্ন স্কিম প্রোভাইড করবে। কাইন্ড অফ সেভিংস বন্ড আমরা যেগুলো কিনি, বন্ড সেভিংস সার্টিফিকেট যেগুলো কিনি, অনেকটা ওরকম যে সেভিংস স্কিম আপনাকে প্রোভাইড করবে সেটা আপনাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। সো ওদেরও প্রাইমারি লাইবিলিটিস হচ্ছে কালেক্টিং ডিপোজিট। আমি সাজেস্ট করবো এই টেবিলটা থেকে পড়তে, সো দ্যাট ইট উড বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড দে আর দ্যাট মিনস এই যে ডিপোজিটটা যে কালেক্ট করছে এটা দিয়ে তারা অ্যাকচুয়ালি করেটা কি, আমরা যেমন দেখছিলাম যে কমার্শিয়াল ব্যাংকস কি করছে যে এটা নিয়ে আবার হচ্ছে গিয়ে লোন দিচ্ছে কাউকে, কিন্তু ওরা বেসিক্যালি লোন দেয় না, ওরা যেটা দেয় হুইচ ইজ মর্টগেজ। অর্থাৎ আপনি ওদের কাছ থেকে লোন নিতে গেলেও আপনাকে হচ্ছে ওরা কিছু ইয়া দেখাবে, সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে আবার কিছু আপনার অ্যাসেট ওদের কাছে শো করতে হবে, এবং সেই অ্যাসেটের এগেনস্টে আপনি হচ্ছেন গিয়ে লোন নিতে পারেন, হুইচ ইজ কল মর্টগেজ। সো সেভিংস এন্ড লোন অ্যাসোসিয়েট যখন আমি পাবো তখন ওরা কিন্তু মর্টগেজ দিবে, এবং সেই মর্টগেজের এগেনস্টে আপনাকে হচ্ছে গিয়ে আপনি তাদের কাছ থেকে লোন নিতে পারবেন। বিষয়টা অনেকটা এইভাবে কাজ করবে। ওকে, এরপরে আমরা চলে আসি হচ্ছে গিয়ে যে তারপরে আমাদের জন্য যেটা আসছে সেটা হচ্ছে যে মিউচুয়াল সেভিংস ব্যাংক। মিউচুয়াল সেভিংস ব্যাংকটা আসলে আমি ইটস আ কাইন্ড অফ, আমি এটাকে বলবো হচ্ছে গিয়ে এটার এটার অ্যাক্টিভিটিসটা অনেকটা হচ্ছে মিউচুয়াল সরি লিমিটেড কোম্পানির মতো, অর্থাৎ যেখানে অনেক পার্সন থাকবে এবং তাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে কি তাদের কাছ থেকে ছোট ছোট করে লোনটা কালেক্ট করে আপনার কাছে হচ্ছে কি আপনার একা লোন নিবে না, অর্থাৎ আপনার কাছ থেকে আপনার কাছ থেকে কখনোই ডিপোজিট কালেক্ট করবে না, এখানে আপনার একটা গ্রুপ অফ পিপল হবে, সেই গ্রুপ অফ পিপল থেকে ছোট ছোট শেয়ার করে তারা হচ্ছে কি লোনটা কালেক্ট করবে, এবং সেখান থেকে হচ্ছে তারা আপনার ডিপোজিট কালেকশনে যাবে। এইভাবে সাধারণত মিউচুয়াল সেভিংস ব্যাংক গুলো কাজ করে। এন্ড এগেন their primary asset, that means collecting this deposit, they তারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে সেম থিং এগেন, they will give mortgage। তারা নরমালি হচ্ছে গিয়ে কখনো আপনার ইয়া দেয় না, ওটাকে কি বলে ওই যে বললাম যে লোনটা দিবে না, তারা মর্টগেজে চলে যাবে। ওকে, লাস্ট আসছে হচ্ছে ক্রেডিট ইউনিয়ন। এটা হচ্ছে গিয়ে মেইনলি আমরা ক্রেডিট কার্ড যে বিষয়টা বুঝি অনেকটা সেরকম, যে আপনাকে শর্ট টার্ম কিছু লোন দিবে, এবং এটা সাধারণত কাস্টমার বেসিসে কাস্টমারদের দিয়ে থাকে, একদমই আমরা যারা আমরা দেখবেন যে এটা এই কন্ডিশনটা বুঝছেন যে ক্রেডিট কার্ডের বিষয়টা বুঝতে, যে ক্রেডিট কার্ড আমরা কি করি, যে আমরা দেখা যায় যে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেই, এবং সেখানে শর্ট টার্মের জন্য আমরা হাইয়েস্ট 45 ডেজ এর জন্য আমরা একটা অ্যাকাউন্টের এগেনস্টে আমরা হচ্ছে কি লোন নিতে পারি। তো ওরাও ক্রেডিট ইউনিয়নস যেটা থাকে যে ওরাও কিন্তু লোনটা নেয়, ওরা যে লোন নেয় না একেবারে তা না, ওরাও মানে
সরি ওরা ডিপোজিটটা কালেক্ট করে, কিন্তু ওরা যেটা করছে যে সেটা হচ্ছে আপনাকে কিছু লোন দিবে, আপনাকে কিছু লোন দিবে এবং সেই লোনের এগেনস্টে হচ্ছে আপনাকে কিছু লোন দিবে এবং সেই লোনের এগেনস্টে আপনাকে হচ্ছে আবার মানে আপনার কাছে ডিপোজিট কালেক্ট করবে, সেটার এগেনস্টে আপনাকে শর্ট টার্ম কিছু লোন দিবে, যেটাকে আমরা কাস্টমার লোন বলে, ওই যে বললাম যে কাস্টমার লোন হিসেবে এটাকে আমরা ট্রিট করছি, ওভাবে আপনি কিন্তু এখানে এটা পেয়ে থাকবেন। ওকে, এগুলো সবই এই যে চার ধরনের আমরা হচ্ছে কি ডিপোজিটরি ইনস্টিটিউশনে কথা বললাম, ইন আদার সেন্স আমি যেটাকে বললাম ব্যাংক হিসেবে বললাম, প্রত্যেকটারই অ্যাক্টিভিটিস আপনারা যদি নোটিস করেন, প্রত্যেকটারই অ্যাক্টিভিটিসে আমরা দেখতে পেলাম যে তারা কিন্তু সবাই ডিপোজিট কালেক্ট করছিল এবং এনিহাউ সেই ডিপোজিটটাকে ট্রান্সফার করে দিচ্ছিল অ্যাজ এ লোন অর মর্টগেজ। এরপরে চলে আসি যে এরপরে যে টাইপ অফ আমরা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস পাবো, এইটা কিন্তু আচ্ছা আমি আর একটু বলি, আমরা যখন ফাইন্যান্স মেজরের স্টুডেন্টদের স্পেশালি যখন আপনাদের ফাইনাল ইয়াটা নেই, ডিফেন্সে নেই ইন্টার্নশিপের জন্য বা আপনার ডেজার্টেশনের জন্য, সেখানে কিন্তু আমাদের খুব কমন কিছু প্রশ্ন থাকে, ব্যাংক কি বা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কি, এগুলো কারণ আমরা জানি যে আপনারা যেহেতু ফাইন্যান্স স্টুডেন্ট, এগুলো সম্পর্কে ব্যাংক বা আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সম্পর্কে কিন্তু আপনারা জেনে আসবেন। এই জন্য জিনিসগুলো আমি এইবারের যখন ডিফেন্স বোর্ডে ছিলাম, আমি এটা খুব সারপ্রাইজিংলি ফাইন্ড আউট করেছি স্টুডেন্টদের এটা সম্পর্কে আইডিয়া খুব পুয়ার। এই কারণে আর একটু পড়াচ্ছি যাতে হচ্ছে গিয়ে আইডিয়া গুলো থাকে। ইভেন আমরা অনেকেই বুঝি না যে লাইক এটাকে কি বলা যায়, যে আমরা অনেকে বুঝি না যে ইন্স্যুরেন্স মানে লাইফ ইন্স্যুরেন্স কি, অনেকে এটা বুঝে না, অথচ ফাইন্যান্স মেজরের স্টুডেন্ট, তো এগুলো কিন্তু একটা বেসিক জিনিস যেটা আপনাকে জানতেই হবে। ওকে, সো এটাতে ছিলাম, সেটা হচ্ছে যে দেন হচ্ছে আমরা আরো কিছু আমরা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস পাবো, যেটাকে আমরা বলছি যে কন্ট্রাকচুয়াল সেভিংস ইনস্টিটিউট। এখানে আসলে আপনাকে কন্ট্রাক্ট বেসিসে আপনি সেভিংসটা দিবেন এবং সেটার এগেনস্টে ওরা হচ্ছে কি আপনাকে একটা আমি যেটাকে বলা যায় যে সেটার এগেনস্টে আপনাকে একটা বেনিফিটস দিবে, এরকম থাকবে বিষয়টা অনেকটা। সো এটার বেসিসে আমরা যেটা বলতে পারি যে আহ, আহ, এটার বেসিসে আমরা যেটাকে বলছি সেটার মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে গিয়ে বেসিক্যালি কাস্টমারদের লাইফ সিকিউরিটির উপরে বেসিস করে আপনাকে হচ্ছে গিয়ে আপনাকে একটা স্কিম আপনাকে প্রোভাইড করবে এবং এই স্কিমে যেটা হবে যে ওখানে যে কন্ডিশনটা থাকবে, কোনো কারণে যদি সেই কন্ডিশন ফুলফিল না হয়, আপনি কোনো কারণে আপনার যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু হচ্ছে কি সেখান থেকে বেনিফিটসটা পাবেন। অর্থাৎ ওই যে এখানে যেটা হচ্ছিল, মানে আমার যেটা কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে বা সেভিংস অ্যাসোসিয়েট, ওখানে যেটা হয় যে ডিপোজিটটা আমি হচ্ছে গিয়ে দিব, আমি যখন আমার ডিপোজিটটাকে আমি নিয়ে আসবো তখন হচ্ছে কি আমি ইন্টারেস্ট রেট পাচ্ছি, এখানে ইন্টারেস্ট পাবেন না, আপনাকে ওই পলিসিতে যে বেনিফিটসটা থাকবে সেই বেনিফিটসটা আপনি এখানে পেয়ে থাকবেন। সে ফর এক্সাম্পল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ওদের সোর্স অফ ফান্ড হচ্ছে কি যে আপনাদের যে প্রিমিয়াম টা দেওয়া হয় পলিসি গুলো থেকে, সেটা থেকে। এখন পলিসি গুলো কি, এটা ডিফারেন্ট ডিফারেন্ট পলিসি, অনেকের থাকে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যেটা কিনা হচ্ছে গিয়ে আপনার, যে আমি বললাম যে আমার স্পেসিফিক এই ডিজিজ হলে আমি হচ্ছে গিয়ে তখন বেনিফিটসটা পাবো, এরকম হচ্ছে গিয়ে বিষয়টা থাকে। সো ওই 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 পলিসিতে আমি গেলাম এবং সেই ওয়াইজ প্রিমিয়ামটা আমার ডিফারেন্ট হবে। দেখা যাচ্ছে যে আমার যদি লাইফ ইন্স্যুরেন্স হয় সেটার প্রিমিয়াম একরকম হয়, সেক্ষেত্রে আমার যারা নমিনি থাকবে আমার অবর্তমানে তারা পাবে। আমার হেলথ ইন্স্যুরেন্স হলে আমি যখন সিক হয়ে যাব তখন হচ্ছে গিয়ে আমি এটার বেনিফিটস গুলো পাবো, বেনিফিটসটা ওইভাবে ডিপেন্ড করে। সো বেসিক্যালি লাইফ ইন্স্যুরেন্সে হচ্ছে গিয়ে আমার যে পলিসি থাকবে সেই পলিসির উপর বেসিস করে আমার প্রিমিয়ামটা আমাকে পেমেন্ট করতে হবে এবং সেটার উপর বেসিসে ওদের হচ্ছে গিয়ে সোর্স অফ ফান্ড, এই ধরনের ইনস্টিটিউটের সোর্স অফ ফান্ড থাকে। এখন তো ওরা ফান্ড কালেক্ট করে করে ওরা তো বসে থাকবে না, তো ওরা সাধারণত এই টাকাটা, ওরা যেহেতু কমার্শিয়াল ব্যাংক না, সো ওরা কিন্তু নর্মাল কাস্টমারদের এই লোনটা দিতে পারে না। ওরা যেটা করে, ওরা কর্পোরেট বন্ড ক্রিয়েট করে বা মর্টগেজ দেয়। দেখা যাচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অন্য কোনো ফার্মকে তাদের এই যে প্রিমিয়ামটা যা তারা যে মানিটা কালেক্ট করেছে, এটা হয়তো অন্য কোনো ইনস্টিটিউটকে অ্যাজ এ কর্পোরেট বন্ড, বন্ডটা আমরা এখন বুঝি ইটস এ কাইন্ড অফ সিকিউরিটি, সো ওই বন্ড আকারে তাদেরকে হচ্ছে কি লোন দেয়, এইভাবে আসে, বা মর্টগেজ দেয়, এইভাবে যায়। একইভাবে আর একটা কন্ট্রাকচুয়াল সেভিংস ইনস্টিটিউট হচ্ছে যে ফায়ার সিকিউরিটি, এটা যারা কোম্পানি আছেন তারা এগুলো জানেন, ফায়ার অ্যান্ড ক্যাজুয়াল ইন্স্যুরেন্স বা সিকিউরিটি, আমাদের যেমন গাড়ির ইন্স্যুরেন্স থাকে, বাইকের ইন্স্যুরেন্স থাকে, ফায়ার সিকিউরিটির ইন্স্যুরেন্স থাকে,
বিল্ডিং এর ইন্স্যুরেন্স থাকে, এই বিষয়গুলো হচ্ছে কি এখানে আসবে এবং এখানেও একই রকম ভাবে আপনার পলিসির উপর ডিপেন্ড করবে এবং সেই পলিসিতে আপনি যেভাবে প্রিমিয়াম, সাধারণত বাইকের ইন্স্যুরেন্সটা ইয়ারলি হয়, বাইক মানে ভেহিকেল গুলোর, হেলথ ইন্স্যুরেন্স যেটা বা লাইফ ইন্স্যুরেন্স যেটা বলছে আমি এটা জানি মান্থলি প্রিমিয়াম দিতে হয় এরকম। তো এটা ভ্যারি করবে এবং একইভাবে ওই ওই টাকাটা ওই যেমন বললাম যে কর্পোরেট বন্ড হিসেবে ওরা সাধারণত সেল করে। এন্ড এটা যেহেতু ইউএস এর বেসিসে বলছে, ইউএস এ আবার যেটা হয় যে এটাকে মিউনিসিপাল বন্ডে ওরা কনভার্ট করে। মিউনিসিপাল বলতে ওরা একটা সোসাইটি বুঝে বা পৌরসভা, যেটাকে বাংলাদেশের বেসিসে যদি বলতে চাই, তো ওইসব মিউনিসিপালে বা সিটি কর্পোরেশনে ওখানে ওদের কিছু সিকিউরিটি থাকে যেখানে চাইলে আমরা শেয়ারটা সেল করতে পারি, ওখানে ওরা এটা সেল করে। আচ্ছা, লাস্ট টাইপ অফ কন্ট্রাকচুয়াল সেভিংস হচ্ছে যে পেনশন ফান্ড বা গভর্নমেন্ট যে রিটায়ারমেন্ট ফান্ড থাকে, যেটা আমরা অনেকে আমাদের যারা জব করি তারা এটার সাথে পরিচিত। আমাদের প্রভিডেন্ট ফান্ড বলে একটা বিষয় থাকে, আমাদের স্যালারি থেকে প্রতি মাসে কিছু টাকা কেটে নেয়, যেটাকে প্রভিডেন্ট ফান্ড বলে, প্রভিডেন্ট ফান্ড আকারে কেটে নেয়। এবং এই যে দেখাচ্ছে, এই যে ওইটা বলেই দিলাম, এইটার কালেকশন মানে এইটার প্রাইমারি মানে সোর্স অফ ফান্ডটাই কি থাকে, এটা দেখা যায় প্রত্যেকটা কোম্পানিরই থাকে। তারা কিন্তু তখন যে কন্ট্রাকচুয়াল সেভিংস ইনস্টিটিউট হিসেবে কাজ করছে এবং সেখানে এমপ্লয়ার এবং এমপ্লয়ি কন্ট্রিবিউশন, আমার এমপ্লয়ারও কিছু কন্ট্রিবিউট করে অবভিয়াসলি, এবং আমি অ্যাজ এ এমপ্লয়ি আমি ওখানে কিছু কন্ট্রিবিউট করে থাকি। এবং এই টাকাটা দেখা যায় কি যখন আপনার যদি একটা নির্দিষ্ট শর্ত থাকে, শর্ত ফুলফিল করলে পেনশন মানে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনি পাবেন। কোনো কোনো ধরেন ইনস্টিটিউটে যেমন বলা থাকে, যেমন আমি ব্যাংকের ক্ষেত্রে জানি যে 5 ইয়ার্স একটা বন্ড থাকে, 5 ইয়ার্স এর আগে যদি আপনি ব্যাংক চেঞ্জ না করেন, সেক্ষেত্রে যেটা হবে যে অ্যাজ এ ব্যাংকার আপনি যখন সুইচ করে যাবেন আফটার 5 ইয়ার্স আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে ফুল টাকাটাই পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে কি প্রভিডেন্ট সরি উইথ বেনিফিটস পাবেন, ওই টাকাটা যে রিটার্ন আসবে ইন্টারেস্ট রেট সেটা সহ পাবেন। এখন কথা হচ্ছে কি ইন্টারেস্ট রেটটা আমি কোথা থেকে পেলাম, মানে আমার কোম্পানি কোথা থেকে ইন্টারেস্ট রেটটা পেলাম। ওরা এই টাকাটাও কিন্তু অ্যাজ এ ফিক্সড ডিপোজিট বা ওই যে বললাম কর্পোরেট বন্ড বা কোনো স্টক, এই যে মানে শেয়ার মার্কেটে এটা কিন্তু ইউজ করে থাকে। সো এখান থেকে কিন্তু তারা বেনিফিটস পেয়ে থাকছে, সো ওদের কিন্তু এক্ষেত্রে সমস্যাগুলো হচ্ছে না। আচ্ছা, দেন হচ্ছে কি আমাদের যে আমরা আরেক ধরনের হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি হচ্ছে কি ইনভেস্টমেন্ট ইন্টারমিডিয়েটস। এর মধ্যে আছে হচ্ছে ফাইন্যান্স কোম্পানিজ। ফাইন্যান্স কোম্পানিজ বলতেই আমরা যে স্টক মার্কেটে বা স্টক মার্কেটে আমরা যে কোম্পানিগুলো কাজ করে, যারা শেয়ার কেনা বেচা করে, আমি তাদেরকে বুঝি। এবং এই যে একই জিনিস, ওদের কাজ হচ্ছে গিয়ে শেয়ার কিনে আবার যাদের দরকার, কাস্টমারও হতে পারে বিজনেসও হতে পারে, তাদের কাছে কিন্তু লোন দিচ্ছে ইউজ অফ ফান্ড হিসেবে। আচ্ছা, মিউচুয়াল ফান্ড, এই যে মিউচুয়াল ট্রাস্ট এগুলো আমরা বলি না, বা এই মিউচুয়াল ফান্ডটাকে, এটাও এই একই জিনিস, অর্থাৎ একজনের কাছ থেকে হচ্ছে গিয়ে লোনটা কালেক্ট না করে, এটা অনেকটা হচ্ছে কি যে মিউচুয়াল সেভিংস ব্যাংকের মতো। যে মিউচুয়াল ফান্ডটাও অনেকটা একই রকম, যে আমি জাস্ট এখানে মিউচুয়াল সেভিংস এ যেটা হচ্ছে যে আমি এখানে ডিপোজিট দিচ্ছি, অনেকে মিলে এখানে আমি ডিপোজিট দিচ্ছি না, এখানে আমি একটা শেয়ার হোল্ড করছি একটা কিছু। সো এখানে অনেকগুলো মানুষের কাছ থেকে শেয়ার কিন্তু আমরা নিয়ে আমরা এই ফান্ডটাকে রেইজ করে থাকি, এই ফান্ডটা হচ্ছে কি আমরা বড় করি, তো এটাকে আমরা বলছি হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবং এইটার প্রাইমারি লাইবিলিটিস যদি আমরা দেখি বা সোর্স অফ ফান্ড যদি দেখে থাকি, যেটা বললাম আমি শেয়ার, যেমন মিউচুয়াল ফান্ডের একটা এক্সাম্পল হতে পারে যেসব হচ্ছে যে পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি গুলো হয়, ওখানে দেখবেন যে বা পাবলিক ওই যে পাবলিক না প্রাইভেট লিমিটেড কোম্পানি যেগুলো আছে, যেখানে অনেক বেশি হচ্ছে যে শেয়ার হোল্ডার থাকে, তারা কিন্তু এই যে মিউচুয়াল ফান্ড থেকে যে সবার একটু একটু করে কন্ট্রিবিউশন থাকে, একটু একটু করে শেয়ার থাকে, সেখান থেকে হচ্ছে কি ওরা কিন্তু সোর্স অফ ফান্ডটা কালেক্ট করে থাকে। এবং দেন এটা ইউজ অফ ফান্ডে কোথায় যাচ্ছে, ইয়েস অবভিয়াসলি স্টক অ্যান্ড বন্ড, ওই যে আমি যেটা আমি পারচেস করলাম সেটা যে বেনিফিটসটা আসবে সেখান থেকে আমি আবার স্টক বন্ডে এটা কনভার্ট করে নিব, এন্ড ফ্রম দেয়ার we will get the benefits. সো দেন এগেন আমি যেটাকে বললাম যে পেজ 29 এ আপনারা এটা পাবেন যে দেয়ার your author give you an example about the financial intermediaries in US economy, how the value of the asset of financial intermediaries like the banks or the savings institute or investment institute, এগুলা হচ্ছে কি জাস্ট হচ্ছে বিলিয়ন ডলার একটা রেশিও দেখে আছে। ফর এক্সাম্পল কমার্শিয়াল ব্যাংকের asset value ছিল in 1980s, it was $1,481 billion, but in 2009 it becomes 10 times bigger, it becomes 10,000
$45 billion। সো এইভাবে আস্তে আস্তে কন্ট্রিবিউশনটা বাড়ছে এবং এটা নর্মালি সবকিছুরই কন্ট্রিবিউশন বাড়ছে। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার ট্রাস্টের উপরে। যেমন ক্রেডিট ইউনিয়নস অনেক বেশি বেড়েছে। ক্রেডিট আগে কিন্তু মানুষ ক্রেডিট কার্ড নিতে তেমন একটা পছন্দ করতো না, বিকজ সেখানে হিডেন অনেক মানে হিডেন অনেক অ্যাক্টিভিটিস ছিল, যেটা এখন অনেকাংশেই কমে আসছে। সো হিডেন অ্যাক্টিভিটিস যখন কমে আসবে, অবভিয়াসলি আই উইল প্রেফার টু টেক লোন। সো এটাতে ছিল, সরি তাহলে পেজগুলোতে যাব। সো আমরা যেটা বুঝলাম যে আমরা ডিফারেন্ট টাইপ অফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব হচ্ছে গিয়ে যে আমি যখন এই যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এর কাজ কি, অবভিয়াসলি আমাকে এনিহাও একটা লোন, মানে যারা সেভার আছে তাদের কাছ থেকে আমার ইনডিরেক্ট ফাইন্যান্স, অর্থাৎ আমি এখানে ডিরেক্টলি ট্রানজাকশন করছি না, ওই ইনস্টিটিউট গুলোর থ্রুতে আমি যাদের কাছে অতিরিক্ত অর্থ আছে তাদের কাছ থেকে, যাদের কাছে নাই তাদের কাছে হচ্ছে কি এই অ্যাসেটটা ট্রান্সফার করে, এবং এই অ্যাসেটটা ট্রান্সফার করে হচ্ছে উইথ বেনিফিটস। অর্থাৎ আমি যখন আরেকজনের অ্যাসেট ইউজ করব, অবভিয়াসলি I have to pay some rate of return for it, and as a lender I will get some benefits from this process. So এই যে যখন আমি সরি এই যে যখন আমি হচ্ছে গিয়ে এই ইনডাইরেক্ট ফাইন্যান্সে ইনভলভ হব, একটা প্রবলেম অ্যারাইজ হয়। এই প্রবলেমটাকে আমরা বলছিলাম হচ্ছে কি অ্যাসাইমেটিক ইনফরমেশন। অ্যাসাইমেটিক ইনফরমেশন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং টপিক ইন ইকোনমিক্স, ইন ইনফরমেশন ইকোনমিক্স। গেম থিওরি বলে আমাদের একটা আলাদা পার্টি আছে, ইকোনমিক্স এর একটা মেজর কোর্স বলা যেতে পারে। ইকোনমিক্স এর সেলফে ধরেন বিবিএ এর মতো একটা ফুল কোর্স বা এমবিএ এর মতো একটা ফুল একটা সাবজেক্ট, এটার ডিফারেন্ট ডিফারেন্ট যে কোর্স হয়। তো এখানে আমাদের একটা কোর্স আছে ইনফরমেশন ইকোনমিক্স, যেখানে শুধু ইনফরমেশন, এই যে রিলেটেড ইনফরমেশন কিভাবে পাস হচ্ছে সেটা নিয়ে কথা বলা হয়। সো অ্যাসাইমেটিক ইনফরমেশন হচ্ছে ওটার একটা বিগেস্ট, আমার মনে আছে যে আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করছি, আমার 400 লেভেলের একদম মাস্টার্স, এবং আমি মাস্টার্স আমার কোর্সই ছিল ইনফরমেশন ইকোনমিক্স এর উপরে একটা, মানে এই অ্যাসাইমেটিক ইনফরমেশনের উপরে আমরা 3টা বই পড়েছি। মানে এটা এত বড় একটা পোর্শন, মানে এত কিছু এটা থেকে আসতে পারে। এবং যখন আমরা আইডিয়া ডেভেলপ করব, মানে আমরা যখন কোনো নিউ বিজনেস পলিসিতে, এই অ্যাসাইমেটিক ইনফরমেশনই আমাদের সবসময় চিন্তা করতে হয়। So what is asymmetric information? Asymmetric information actually means lack of proper information. When you enter any market, it's a pre-assumption that you will get all the proper information from that place. Like আমি যখন একটা মার্কেটে যাচ্ছি, আমি ধরে নিলাম যে আমি গ্রোসারি করতে যাচ্ছি। এখন গ্রোসারিতে কিন্তু আমি জানি যে হোয়াটস দ্য প্রাইস অফ রাইস অর হুইট অর সুগার অর ফিশ অর মিট, এরকম আমি কিন্তু প্রপার ইনফরমেশন দিচ্ছি। অ্যাজ এ বায়ারও আমি জানি, অ্যাজ এ সেলারও কিন্তু সে কিন্তু প্রপার ইনফরমেশনটা জানি, হোয়াটস দ্য এক্সাক্ট প্রাইস অর হোয়াটস দ্য ডিমান্ড অর হোয়াট উইল বি দ্য টোটাল সাপ্লাই। সো এই যে ইনফরমেশন, এই যে বেসিক ইনফরমেশন গুলো যখন আমি একটা মার্কেট, সেটা যে কোনো মার্কেট হতে পারে, সেটা আপনার বন্ড মার্কেট হতে পারে, সেটা সিকিউরিটিজ, সেটা ফরেন এক্সচেঞ্জ মার্কেট হতে পারে, সেটা আমার ডেট মার্কেট হতে পারে, যে কোনো মার্কেটে আমি কিন্তু প্রপার ইনফরমেশনটা পাবো। এটা কিন্তু একটা প্রি কন্ডিশন আমি মার্কেটে এন্টার করা, আমি কাস্টমারই হই বা বায়ারই হই বা সেলারই হই, আমি কিন্তু ইনফরমেশনটা কোনো কারণে যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে আমি কিনা প্রপার ইনফরমেশনটা পাচ্ছি না, দ্যাট সিচুয়েশন, দ্যাট মিনস দ্য ল্যাক অফ প্রপার ইনফরমেশন, দ্যাট সিচুয়েশন ইজ কল্ড অ্যাসাইমেটিক ইনফরমেশন। এখন যেটা হয় যে এই যে বলছে যে one party lacks curious information about the another party impact the decision making. এখন the impact of asymmetric information actually ওটাতেই পড়ে যে আমি যেহেতু ইনফরমেশনে আমার মিসম্যাচ আছে, সো আমি যে ইনফরমেশনটা নেওয়ার কথা ছিল, আমি যে ইনফরমেশনটা নিলে প্রপার একটা বেনিফিটস পেতাম বা প্রপার একটা আউটপুট পেতাম, সেই আউটপুটটা তখন এখানে আসে না। উল্টো যেটা হয় যে এখানে একটা মিসম্যাচ ক্রিয়েট হয়। সো এই মিসম্যাচের কারণে যেটা হয় যে আমাদের ল্যাক অফ ইনফরমেশন অ্যারাইজেস হয়, এবং আমরা কিন্তু হচ্ছে কি একটা লং টার্মে প্রবলেমে পড়ে যাই। So asymmetric information থেকে basically দুই ধরনের প্রবলেম arise হয়। The first one is adverse selection and the second one is moral hazard. Adverse selection arises before the transaction, অর্থাৎ আমি ওই যে বললাম যে অ্যাসেটটা মানে পাস করার আগে এটা arise হবে, and moral hazard arises after the transaction, অর্থাৎ ট্রানজাকশন হয়ে যাওয়ার পরে হচ্ছে কি মোরাল হ্যাজার্ড।
সো আমরা এখন দুটো সম্পর্কে জানি। এবং আমি একদম ডিরেক্টলি একটা কথা বলি, আমি অবশ্যই মিড টার্মে যে অ্যাসাইনমেন্ট দিব আমি এখান থেকে প্রশ্ন করবই, বিকজ ইটস ওয়ান অফ মাই ফেভারিট পার্ট, এবং এটা আপনাদের অ্যাজ এ ফাইন্যান্স মেজর স্টুডেন্ট এসব বিষয় সম্পর্কে একদম বেটার আইডিয়া লাগবে। এবং এর আগে যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস প্রত্যেকটা সম্পর্কে যে আলাদা আলাদা করে আইডিয়া দিলাম, এগুলোও কিন্তু জানতে হবে। ওকে, সো অ্যাডভার্স সিলেকশনে চলে যাই। তো আমি বলছিলাম যে অ্যাডভার্স সিলেকশন অকার বিফোর দ্য ট্রানজাকশন। আমি যে ফান্ড ট্রান্সফার করছি বা সিকিউরিটি ট্রান্সফার করছি, শেয়ার ট্রান্সফার করছি, যাই ট্রান্সফার করি না কেন, এটা আগে হচ্ছে কি এটা অ্যারাইজ হয়। আচ্ছা, অ্যাডভার্স সিলেকশন দেখেন নামটাতে কি বোঝাচ্ছে, যে আমি এটা বাজে সিলেকশন করছি, এইটাকে আমরা বলছি হচ্ছে কি অ্যাডভার্স সিলেকশন। এটা কিভাবে হচ্ছে, ধরেন আপনি হচ্ছেন গিয়ে দুটো আপনি দুটো কমার্শিয়াল ব্যাংক দেখলেন, হ্যাঁ, দুটো কমার্শিয়াল ব্যাংক আপনাকে আপনি কার লোন নিতে যাচ্ছেন, এবং আপনি দুটো কমার্শিয়াল ব্যাংক দেখলেন। এখন প্রথম ব্যাংক, সাপোজ এ ব্যাংক এন্ড বি ব্যাংক, এখন এ ব্যাংক আপনাকে বললো হচ্ছে কি না এক্স এন্ড ওয়াই ব্যাংক। ওকে, সো এক্স ব্যাংক আপনাকে বলছে যে আপনি 8% লোনে কার লোনটা 8% রেট অফ ইন্টারেস্ট আপনি কার লোনটা পেয়ে যাবেন। এন্ড বি ব্যাংক আপনাকে বললো আপনি 6% লোনে 6% রেট অফ ইন্টারেস্টে লোনটা পেয়ে যাবেন। কিন্তু বি ব্যাংক নিচে ছোট্ট করে বলে দিয়েছে, এটা আপনাকে অ্যাডভার্টাইজমেন্টে বলে নাই, সেটা হচ্ছে সে বলে দিল, মানে সেকেন্ড ব্যাংকটা যেটা আমাদের বলে নাই, যেটা অ্যাডভার্টাইজমেন্টে সে ক্লিয়ার করেছে, সেটা হচ্ছে গিয়ে ফর অটো রিনিউয়াল ইনভেস্টমেন্ট, হ্যাঁ, বা ফর অটো রিনিউয়াল যে লোন গুলো ছিল সেটার ক্ষেত্রে আপনি 6% রেট অফ ইন্টারেস্টে আপনি লোন নিতে পারবেন। আর নিউ লোনের জন্য এটার পার্সেন্টেজ হচ্ছে 8.5%। সো আমি তাহলে এ এবং বি ব্যাংক অর্থাৎ ফার্স্ট ব্যাংক এবং সেকেন্ড ব্যাংকের মধ্যে যদি কম্পেয়ার করি, ফার্স্ট ব্যাংক বলছে যে আপনি নতুন লোন নেন বা পুরাতন লোনটাকেই যদি রিনিউ করেন, আপনার আগেও লোন ছিল ওটাকেও রিনিউ করেন, যাই করেন না কেন 8% রেট অফ ইন্টারেস্ট আপনি লোনটা নিয়ে নিতে পারবেন। অর্থাৎ 100 টাকায় আপনাকে 8 টাকা পার ইয়ার এক্সট্রা পে করতে হবে। বি ব্যাংক টুইস্ট মানে ঘুরায় কিভাবে বলছে, বি ব্যাংক বলছে আপনাকে 6.5% লোনে দিব। কখন দিব, যখন হচ্ছে কি আপনি পুরাতন একটা লোন ওদের সাথে আছে যেটাকে অটো রিনিউ করবেন, ওটাকে আবার ওইটার পেমেন্ট কমপ্লিট করবেন করে নতুন লোন, তাহলে 6.5% দেবে। আদারওয়াইজ নতুন লোন নিতে গেলে 8.5%ই আপনাকে আসতে হবে। এখন আমি যদি নন ইন্ডিভিজুয়াল হয়ে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমার বি ব্যাংকে একটা লোন আগেই ছিল, তাহলে আমি একটু চাই বি ব্যাংকে, আমি তাহলে বি ব্যাংক থেকে লোনটা নিই, সেকেন্ড ব্যাংক থেকে লোনটা নিই, তাহলে আমি একটু কম পাবো। কিন্তু আমি সেটা চিন্তা করলাম না যে আমার কিন্তু আগে একটা লোন নেওয়া ছিল এবং সেই লোনটা মানে ওই লোনটার আগে পেমেন্ট আমাকে কমপ্লিট করতে হবে, সেই লোনের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে আমার এই নতুন লোনটা আসবে। তো সেক্ষেত্রে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধির আর একটা যে ইন্টারেস্ট থাকে, আমরা এটা পড়বো আজকে ইনশাল্লাহ। সো ওইটা থেকে কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা অনেক বেশি, ট্যাক্স ইন্টারেস্ট রেট বার্ডেনটা আমার উপর অনেক বেশি চলে আসবে। আমরা কিন্তু এটা চিন্তা করি না। আমরা যেটা হয় যে আমরা চট করে চিন্তা করে ফেলছি, ওই ব্যাংক তো ডিরেক্টলি বলছে 8% আর এই ব্যাংক বলতেছে 6.5%, 6.5 এসে, কিন্তু 6.5 আমাকে কখন কোন বেসিসে দিচ্ছে আমরা কিন্তু এটা হিসেব করি না। এইভাবে এই যে আমার যে বেটার কোয়ালিটির প্রোডাক্ট, যেটা একটু ভালো ছিল, যেটাতে আমার হ্যাসেল কম হচ্ছে, সেই প্রোডাক্ট আমি পারচেজ না করে আমি যেটাতে আমার হ্যাসেল বেশি হচ্ছে সেই প্রোডাক্টের পারচেজে চলে গেলাম, এইটাকে আমরা বলছি হচ্ছে কি অ্যাডভার্স সিলেকশন। এটা তো আমি বললাম অ্যাজ এ বায়ার এন্ড, অ্যাজ এ সেলার এন্ডও বলি। ধরেন আমি সেলার, আমি এখন এবি ব্যাংকের ডিএমডি। এখন এবি ব্যাংকের ডিএমডি আমার কাছে বাংলাদেশে বড় বড় দুইটা কোম্পানি লোন নিতে আসে, একটা হচ্ছে কি বেক্সিমকো কোম্পানি, আর একটা ধরেন আসছে হচ্ছে কি বিসমিল্লাহ গ্রুপ, নাম দিলাম জাস্ট, আই ডোন্ট নো অ্যাবাউট দেম। এখন আমি দেখলাম যে বেক্সিমকোর রেকর্ড যেটা বলছে যে বেক্সিমকোর হচ্ছে কি ধরেন 2000 কোটি টাকার অ্যাসেট আছে, আর বিসমিল্লাহ কোম্পানির আমি দেখলাম মাত্র 40 কোটি টাকার অ্যাসেট। কিন্তু দুইজনই আমার কাছ থেকে বেশ বড় একটা অ্যামাউন্ট, ধরেন 500 কোটি টাকার লোন চেয়েছে। এখন আমি দেখলাম বেক্সিমকোর হচ্ছে 2000 কোটি টাকার অ্যাসেট আছে, আমি যদি ওকে 500 কোটি টাকার লোন দেই ওর কাছ থেকে আমার পাওয়ার পসিবিলিটি আছে। আমি ওর ট্র্যাক রেকর্ড চেক করলাম না, আমি এটা দেখলাম না যে বেক্সিমকো এই পর্যন্ত কারোর কাছ থেকে লোন নিয়ে লোনটা রিপে করে নাই। কিন্তু এদিকে বিসমিল্লাহ গ্রুপ ও 500 কোটি টাকার লোন চেয়েছে আমার কাছে, কিন্তু আমি দেখলাম আরে বিসমিল্লাহ গ্রুপের অ্যাসেট মাত্র 40 কোটি টাকা, 500 কোটি টাকার লোন নিলে তো এখনই আমাকে ফাঁকি ঝুঁকি দিয়ে চলে যাবে। কিন্তু আমি বিসমিল্লাহ গ্রুপের কিন্তু ট্র্যাক রেকর্ড দেখলাম না, যে বিসমিল্লাহ গ্রুপের ট্র্যাক রেকর্ড হচ্ছে কি ওরা হাইয়েস্ট রিস্ক টেকার, ওরা এই পর্যন্ত কখনো ডিফল্টার হয়নি, অর্থাৎ লোন নিয়ে লোন রিপে করেনি, এরকম কোনো বিষয় নাই। ওরা যেটা করেছে যে লোন নিয়ে ঠিক টাইমে লোনটা পেও করেছে
এবং ওদের কোম্পানি গ্রোথটা ভালো। বেক্সিমকো তুলনায় কোম্পানি গ্রোথ। সো খুব এই ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম কেসে আমরা কিন্তু বেক্সিমকোকে লোন দিব, বিসমিল্লাহ গ্রুপকে লোন দিব না। তো এই যে আমরা দেখেন ট্র্যাক রেকর্ড, ওই যে এগুলা বোঝার উপায় হচ্ছে এটা যে ওর ট্র্যাক রেকর্ড বা আগের যে ইনভেস্টমেন্ট ছিল বা ওর অ্যাকচুয়ালি রেট অফ রিটার্ন কেমন দিচ্ছে বা ওর রিস্ক টেকিং এর ইন্টারেস্টটা কেমন, এগুলো না সিলেক্ট করে জাস্ট ওভারঅল একটা আমরা যেটাকে বলি যে অবজারভেশন থেকে আমি যখন হচ্ছে গিয়ে আপনার এই যে লোনটা দিয়ে দিলাম বেক্সিমকোকে, এবং দেখা গেল বেক্সিমকো আমাকে ফাইনালি ডিফল্টার হয়ে গেল, আমাকে আমার যে পে অফ যেটা সেটা করলো না। তো এই যে আমি একটা প্রবলেমে পড়লাম, এটাকে আমরা বলছি অ্যাডভার্স সিলেকশন, এবং ইট অ্যারাইজেস বোথ ফ্রম দ্য বায়ার এন্ড এন্ড সেলার এন্ড। আমি কি একটু বোঝাতে পারছি? তো কথা বলেন, নাসিম বুঝতে পেরেছেন? জি ম্যাম। ঠিক আছে। সো অ্যাডভার্স সিলেকশনটা বোথ সাইড থেকেই হতে পারে। যেমন আপনাদের আপনি বলেন যে ম্যাডাম এটা কি শুধু ফাইন্যান্সিয়াল মার্কেটে অ্যারাইজ হয়, এটা কি নর্মাল লাইফে হয় না? এটা নর্মাল লাইফেও হয়। যেমন আমরা এই অ্যাডভার্স সিলেকশনের কারণে আমরা কি করি, দেখবেন যে ভালো প্রোডাক্ট মার্কেট আউট হয়ে যায় খুব দ্রুত, কিন্তু খারাপ প্রোডাক্ট কিন্তু মার্কেটে থাকে। কারণটা কি? কারণ আমাদের ওই যে বললাম ল্যাক অফ ইনফরমেশন থাকে আমাদের কাছে। সো আমি ধরেন সাপোজ আমি একটা ভালো প্রোডাক্টের নাম বলতে পারি। আমি একটা সময় একটা নুডলস কিনতাম, এটার নাম হচ্ছে কি মামা নুডলস, বাংলাদেশে তৈরি হতো। মামা নুডলস খুবই মজা ছিল খেতে, মানে বাসায় খেয়ে আমি খুবই ভালো লাগতো। মামা নুডলসটা একটু মানে একটু রান্না করলে ভালো হতো। প্রবলেম যেটা হলো, মামা নুডলস এর প্রাইস যা ছিল, একটা ম্যাগি নুডলস এর প্রাইসও তা। ম্যাগি কিন্তু আমার কাছে ওরকম টেস্টি মনে হয় না। সো মামার কি, ম্যাগি কি করলো, ম্যাগি যেটা করলো যে মামা নুডলস চলে আসলো, ওদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো। সো ম্যাগি নুডলস সাপোজ 20 টাকা, মামা নুডলস 20 টাকা। সো ম্যাগি যেহেতু আগে মার্কেটে আছে, ম্যাগি একটা ট্রিক্স করলো, ম্যাগি বলল যে 12 প্যাকেট কিনলে একটা বাটি ফ্রি, এরকম একটা অফার দিয়ে দিল। মামা নুডলস এর সাথে এরকম কোনো অফার নাই। তো তখন আমরা কিন্তু ওইটা হিসেব করছি না যে 12 প্যাকেটের সাথে একটা বাটি ফ্রি, ওই বাটি ফ্রির কারণে আমরা সবাই তখন আবার ম্যাগি কেনা শুরু করে দিলাম। মানে কি হলো, মামা নুডলস এর যতটুকু সেলিং হওয়ার কথা, অর্থাৎ একটা মিসম্যাচ ইনফরমেশনের কারণে মামা নুডলস এর যে সেলিংটা হওয়ার কথা, আমরা সেটা কিনছি না, আমরা লো কোয়ালিটি প্রোডাক্টটি একই দামে কিনে ফেলতে লাগলাম। সো এই কারণে কি হলো, আস্তে আস্তে মামা নুডলসটা মার্কেট আউট হয়ে গেল। এখন আর আমি মামা নুডলস মার্কেটে দেখি না, কিন্তু ম্যাগি ঠিকই আছে। এবং ম্যাগি যেই মামা নুডলস মার্কেট আউট হয়ে গেছে, ও কিন্তু সুন্দরভাবে আবার মার্কেটে ওই আগের দামে ওই আগের পচা প্রোডাক্ট নিয়ে ফিরে আসছে। এই জিনিসটা একই ভাবে হয় হচ্ছে কি, যখন কোনো বড় কোম্পানি, যেমন বাংলাদেশে যখন লাক্স লঞ্চ হয়, এই একই জিনিস, এই অ্যাডভার্স সিলেকশনের কারণে হচ্ছে গিয়ে ওই সময় বাংলাদেশে যে আদার্স যে আমার হচ্ছে গিয়ে যে বিউটি সোপ ছিল, ওগুলা কিন্তু মার্কেট আউট হয়ে যায়। যেমন একটা সময় আমাদের মার্কেটে খুব ফেমাস একটা সোপ ছিল যে কেয়া সোপ, তারপরে অ্যারোমেটিক সোপ বা কসকো, এগুলো কিন্তু একটা সময় মার্কেটে ছিল। লাক্স, তো যখন লাক্স মার্কেটে আসলো, লাক্স কি করলো, লাক্স হচ্ছে গিয়ে প্রাইসটা কেয়া সোপ বা অ্যারোমেটিক সোপের থেকে কম রাখলো। ধরেন ওই সময় কেয়া সোপের দাম ছিল 20 টাকা, আর লাক্সের দাম ছিল হচ্ছে সাপোজ বেশি না, স্লাইটলি কমালো, ধরেন 18 টাকা। তা আমি কিনতে গেলে কি চিন্তা করেন, চিন্তা করেন যে লাক্স আমি 18 টাকায় পাচ্ছি, সেখানে অ্যারোমেটিক্স ও বাংলাদেশি প্রোডাক্ট আমি এটা পাচ্ছি 20 টাকা, তাহলে আমি কি করে লাক্স পারচেস করতে থাকবো? তো এইভাবে সবাই তখন লাক্স কিনতে শুরু করলো, অর্থাৎ ব্যাড কোয়ালিটির প্রোডাক্টটা দামের কারণে হোক বা মিস ইনফরমেশন কারণে হোক, আপনার কাছে তখন গুড কোয়ালিটির প্রোডাক্ট হিসেবে ধরা দিবে। এবং তখন যেটা হচ্ছে গুড কোয়ালিটি, অবভিয়াসলি অ্যারোমেটিক সোপটা ভালো ছিল বা কেয়া সোপটা ভালো ছিল। ওরা যখন ওই যে লাক্স যখন সেল হতে লাগলো, তখন কেয়া সোপের সেলিং কমে গেল, অ্যারোমেটিক সোপের সেলিং কমতে থাকলো, সেল কমতে কমতে এমন একটা অবস্থায় দাঁড়ালো যে আপনার হচ্ছে গিয়ে ওদের আর মানে মার্কেট আর ওদের সেল হচ্ছে না। সো ওরা আস্তে আস্তে মার্কেট আউট হয়ে গেল। এবং যেই ওই প্রোডাক্টটা মার্কেট আউট হয়ে যায়, তখন ব্যাড কোয়ালিটির প্রোডাক্ট তখন কিন্তু আবার মার্কেটে গুড কোয়ালিটির প্রোডাক্টের দামই আবার অ্যারাইজ হয়। যেমন এখন দেখেন লাক্সের একটা সোপের দাম কত, অনেক বেশি, 40 টাকা, বাট ইটস ডাজন্ট মানে মিন যে আমি একটা লাক্স সাবান 40 টাকা দিয়ে কিনবো, কিন্তু আমাদের কাছে কোনো অপশন নেই, এই জন্য আমরা এখন লাক্স কিনছি। এই এইরকম ঘটনাগুলো ঘটে যে গুড কোয়ালিটির প্রোডাক্ট মার্কেট আউট হয়েছে বিকজ অফ দ্য অ্যাডভার্স সিলেকশন। এরপরে আসি হচ্ছে গিয়ে সেকেন্ড যে প্রবলেমটা অ্যারাইজ হয় ফর অ্যাসামেটিং ইনফরমেশন, দ্যাটস
moral hazard and it happens after the transaction. Moral hazard basically আমরা দেখতে পাই হচ্ছে কি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে, লাইফ ইন্স্যুরেন্স, ওই যে হেলথ ইন্স্যুরেন্স, ফায়ার অ্যান্ড সিকিউরিটি ইন্স্যুরেন্স, এই ধরনের ক্ষেত্রে মোরাল হ্যাজার্ডটা বেশি অ্যারাইজেস হবে। এবং এইটা অ্যাকচুয়ালি আমরা যারা বড়োয়ার যারা থাকে, যারা আসলে লোনটা করি, তাদের ইনসেন্টিভটা এখানে একটু বেশি থাকে, যে দ্যাট ইজ দ্য ডুইং দ্য আনডিজায়ারেবল অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস ইমোরাল অ্যাক্টিভিটিস when they taking the loan and their main target is that they don't want to pay the loan back. So in that cases যেটা হয় যে ধরেন আমি আমার যেটা হলো যে আমি ধরেন এই বছর আমি দেখতে পাচ্ছি যে অনেক ঠান্ডার প্রকোপ বেড়েছে, সবারই করোনা হচ্ছে। আমি কি করলাম, অ্যাজ এ বড় আমি চিন্তা করলাম হ্যাঁ আমার তো করোনা হতে পারে, আমি সাথে সাথে কি করলাম, একটা হেলথ ইন্স্যুরেন্স করলাম যে আমার করোনা হলে আমাকে 5 লাখ টাকার ইয়ে দিতে হবে, হেলথ স্কিম আমাকে দিতে হবে। আমি জানি যে আমার করোনা হওয়ার পসিবিলিটি তেমন নাই, কিন্তু যেহেতু এখন করোনা হচ্ছে আমি হেলথ স্কিমটা নিলাম, নিয়ে কি করলাম, ইচ্ছা করে করোনা বাধায় ফেললাম। এই যে দেখেন আমার কিন্তু হওয়ার পসিবিলিটি ছিল না, বা আমার এই ধরনের একটা সম্ভাব্য একটা ঝামেলা হতে পারে, সেটা নিয়ে হচ্ছে গিয়ে আমি যে এই যে তখন আমার কি হলো, ইন্স্যুরেন্স কোম্পানি এখানে একটা লস না, বা আমার এই অ্যাক্টিভিটিস এর কারণে ওদের পলিসিটা ক্ষতিগ্রস্ত হলো না, দেখা যাচ্ছে যে যারা জেনুইনলি ইন্স্যুরেন্সটা পাওয়ার কথা ছিল তারা কিন্তু পেল না। এই যে এই বিষয়গুলো হলো, এটাকে আমরা বলে থাকি সাধারণত মোরাল হ্যাজার্ড। মোরাল হ্যাজার্ডের আরেকটি এক্সাম্পল হতে পারে, ধরেন কোম্পানি পলিসি গুলোর জন্য অনেক ক্ষেত্রে মোরাল হ্যাজার্ড অ্যারাইজেস হয়। যেমন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোতে দেখবেন, গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোতে ম্যাটারনিটি লিভ পাওয়াটা খুব ইজি, এন্ড ওখানে ম্যাটারনিটি লিভটা যেটা হয় যে উইথ পে দেয়, অর্থাৎ ম্যাটারনিটি লিভের এটা সব সব ক্ষেত্রে এই পলিসি যে ম্যাটারনিটি লিভ হচ্ছে কি 6 মান্থের আপনাকে একটা লিভ দিবে আপনার ইনস্টিটিউশন থেকে উইথ পে। কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে যেটা হয় যে আপনি 6 মাস পরে যখন জয়েন করবেন তখন আপনাকে এই স্যালারিটা দিবে, এবং সেক্ষেত্রে সাধারণত 6 মান্থের স্যালারি দেয় না, হাইস্ট হয়তো 4 মান্থের দেয়, 3 or 4 মান্থের এরকম দেয়, এর বেশি দেয় না। আর গভর্নমেন্ট ইনস্টিটিউটের ক্ষেত্রে কি হয়, যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি, বাংলাদেশের বেসিসেই বলছি, দেখা যায় যে ম্যাটারনিটি লিভে যাওয়ার আগেই, ওদের ওই ওই যেদিন থেকে লিভ অ্যাভিল হয় সেই মাসেই দেখা যাচ্ছে ওরা 6 মান্থের স্যালারি পেয়ে যায়। তো এখানে মোরাল হ্যাজার্ড কিভাবে অ্যারাইজ হয়, এখানে আমরা অ্যাজ এ বড়োয়ার, ধরে আমরা যদি এমপ্লয়ি হই, আমরা বড়োয়ার হিসেবে কাজ করি, সো গভর্নমেন্ট অর্গানাইজেশনে দেখা যায় যে ফিমেল এমপ্লয়ীদের মধ্যে এই টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে টু বিকাম প্রেগনেন্ট, বিকজ তারা জানে যে এখানে হলে তারা একটা বেনিফিটস পাবে। বা দেখবে যে দুটো ধরেন প্রাইভেট ইনস্টিটিউট আছে, একটা প্রাইভেট ইনস্টিটিউট তারা বললো যে যারা হচ্ছেন গিয়ে ওয়ার্কিং মম তাদের জন্য এক্সট্রা বেনিফিট দিবে, যে তাদেরকে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস দিবে, বা হচ্ছে গিয়ে তাদেরকে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস দিবে, বা তাদের সাথে হচ্ছে গিয়ে হ্যাঁ একজন প্রশ্ন করেছেন আজকে ক্লাস টেস্ট কিনা। ইয়েস, আমাদের আজকে ক্লাস টেস্ট আছে। আমি ক্লাস টেস্টটা আপনাদের স্টার্ট হবে হচ্ছে 3:30 থেকে, মানে আমি আজকে সেকেন্ড চ্যাপ্টারটা শেষ করব পুরোটা, তারপর হচ্ছে আপনাদের ক্লাসটা স্টার্ট হবে, ওটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো যেটা বলছিলাম, তো দেন ধরেন দুটো প্রাইভেট ইনস্টিটিউট আছে, তো দুটো প্রাইভেট কোম্পানি আছে। এখন দুটো প্রাইভেট কোম্পানির মধ্যে একটা প্রাইভেট কোম্পানি অফার করে যে ওয়ার্কিং মমদের জন্য তারা কিছু এক্সট্রা বেনিফিটস দিবে, লাইক ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস বা ডে কেয়ার ফ্যাসিলিটিস ফর দেয়ার চিলড্রেন। এই ধরনের পলিসি দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে যেই কোম্পানিটা হচ্ছে এই ফ্যাসিলিটিস, ওই কোম্পানির ফিমেল এমপ্লয়ীদের মধ্যে মম মানে ফ্যামিলি গ্রো করার পসিবিলিটিসটা কিন্তু বাড়তে থাকবে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে মোরাল হ্যাজার্ড। সো ঠিক একইভাবে এই যে একটু আগে আমরা ওই যে বিসমিল্লাহ গ্রুপ আর বেক্সিমকো নিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম, এই যে বেক্সিমকো, ওদের যদিও একটা ভালো পজিটিভ সাইড আছে যে দেয়ার ইজ এ বিগ অর্গানাইজেশন, বাট এই যে তাদের টেন্ডেন্সি নট টু পে দ্য লোন ব্যাক, দ্যাটস অলসো অ্যান এক্সাম্পল অফ মোরাল হ্যাজার্ড, যে যত যাই হোক সে লোন ব্যাক করবে না। হয় লোন নেওয়ার সময় অনেক কথা বলতেছে যে হ্যাঁ আমার 2000 কোটি টাকার অ্যাসেট আছে, 500 কোটি টাকা তো অন্য কোনো ব্যাপার না, আপনি বলার সাথে সাথে দিয়ে দিতে পারি, এইসব বলে টলে আমি লোন নিলাম, কিন্তু আসলে লোনটা ব্যাক করলাম না। এই যে সিচুয়েশন, এটাকে আমরা বলবো হচ্ছে কি মোরাল হ্যাজার্ড। সো এখান থেকে আমি কোশ্চেনটা কেমন করি, আমি সাধারণত এটাই জানতে চাই যে হোয়াট ইজ অ্যাসামেটিক ইনফরমেশন, বা দুটো ডেফিনেশন যাদের, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা জানতে চাই, এবং কিভাবে হচ্ছে মোরাল হ্যাজার্ড অ্যারাইজেস হয় বা অ্যাডভার্স সিলেকশন অ্যারাইজেস হয়, এই জিনিসগুলো সম্পর্কে জানতে বইয়ে এটার এক্সাম্পল দিয়ে দেওয়া আছে।
এবং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এটা খুব বড় একটা প্রবলেম, এই অ্যাসাইনমেন্ট ইনফরমেশনটার জন্য খুব বড় প্রবলেম, ওরা এটা খুব বেশি ফেস করে। এখানে কিন্তু ওরা এই প্রবলেমটা সলভও করে, কিভাবে সলভ করব সেটা নিয়েও আসবো আমি। সো এটার জন্য কিন্তু ওরা এটার জন্য সলভিং এ যায়। এটা সলভিং হিসেবে আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে কি ওরা মনিটরিং করে, ওরা ফিল্ড ভিজিট করে, স্ক্রিনিং থাকে। যেমন দেখবেন যে ব্যাংক কোনো লোন দেওয়ার আগে প্রচুর যে ক্লায়েন্টের ওখানে যায়, ক্লায়েন্ট বলে সেখানে যায়, যে হচ্ছে গিয়ে ফিল্ড ভিজিট করে, তার আসলে অ্যাসেট যে পরিমাণ বলছে সেটা আছে কিনা সেটা ডকুমেন্টস চেক করে। আদার্স কোনো ব্যাংকের সাথে তাদের যদি আগে লোন থাকে সেই লোন গুলোকে ক্রস চেক করে যে কি অবস্থা হচ্ছে লোনগুলো। এইভাবে করে তারা সাধারণত মিনিমাইজ করার চেষ্টা করে তাদের লসেস ফর দ্য অ্যাসামেটিক ইনফরমেশন। ওর অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাই রেট অফ ইন্টারেস্ট অ্যাপ্লাই করে, যাতে হচ্ছে কি কোনোভাবে এটা লোনটা তারা রিকভারি, বা হয়তো আগে থেকে মর্টগেজটা নেয়, এরকম অনেকগুলো পলিসিস তাতে থাকে, যাতে হচ্ছে কি অ্যাডভার্স সিলেকশন বা মোরাল হ্যাজার্ডটা থেকে তারা ক্ষতিগ্রস্ত না হয়। ওকে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস তো পড়েই ফেললাম, আমি জাস্ট একটু এক্সাম্পল দিই বাংলাদেশের বেসিসে। যেমন বাংলাদেশের বেসিসে যদি ডিপোজিটরি ইনস্টিটিউট লাইক ব্যাংক হিসেবে আমি বলি, ফর এক্সাম্পল কমার্শিয়াল ব্যাংক আর লাইক টাচ বাংলা ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, then Islami Bank, then Sonali Bank, Rupali Bank, they are commercial bank. Savings and loan associate হিসেবে হচ্ছে যে মিউচুয়াল ট্রাস্ট যেগুলো আছে, এই যে মিউচুয়াল সেভিংস ব্যাংক, এই যে মিউচুয়াল ট্রাস্ট যেগুলো আমরা নাম শুনি সেগুলোকে আমরা বলে থাকি সাধারণত সেভিংস বা লোন অ্যাসোসিয়েট এন্ড মিউচুয়াল সেভিংস ব্যাংক। ক্রেডিট ইউনিয়নের মধ্যে আছে হচ্ছে কি যে কোনো কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট সেকশন, যেখানে আপনাকে উইদাউট এনি সেভিংস অ্যাকাউন্ট দে প্রোভাইড ইউ দ্য ক্রেডিট কার্ড, ওই এটাতে আমরা এখানে আসতে পারি। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে বাংলাদেশে অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কন্ট্রাকচুয়াল সেভিংস এর মধ্যে বলছি, সেটার মধ্যে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওরা ফায়ার সিকিউরিটিজও আপনাকে দেবে, এবং পেনশন স্কিমের মধ্যে হচ্ছে গিয়ে জাতীয় সঞ্চয়ে যে সঞ্চয়পত্র যেগুলো আমাদের প্রোভাইড করা হচ্ছে, বা বাংলাদেশের গভর্নমেন্টের যে উইংটা আছে যারা পেনশন ফান্ড নিয়ে কাজ করে তাদেরকে আনতে পারি। আচ্ছা, ইনভেস্টমেন্ট কোম্পানির মধ্যে আছে, ইনভেস্টমেন্ট ইন্টারমিডিয়েটস এর মধ্যে আছে হচ্ছে যে বাংলাদেশ ফাইন্যান্স, আমি এটার নামটা ভুলে গিয়েছি, ইনভেস্টমেন্ট ব্যাংক আছে বাংলাদেশে একটা, যারা কিনা এটা গভর্নমেন্ট ব্যাংক, ওরা শুধু ওদের ওটা হচ্ছে স্পেশালাইজড ব্যাংক, শিল্প ঋণ দেয়, কমার্শিয়াল লোন, মানে বড় বড় ইনস্টিটিউট গুলোকে তারা সাধারণত লোন দিচ্ছে। ইয়াস সাহারা বলেন। ম্যাম আজকে কি কুইজ টেস্ট হবে নাকি হ্যাঁ, থিওরি? থিওরিটিক্যাল, তাহলে কোশ্চেন তো থিওরিটিক্যালি হবে। ম্যাম আজকে আমরা ক্লাস টেস্টটা না দেই? না, আজকেই দিতে হবে। ম্যাম পড়া হয় নাই, কালকে ম্যাম সিআর কে জিজ্ঞেস করছিলাম, উনি বলছে মেবি হইতে পারে, পড়ে রাখেন। আমি তো তো এই হচ্ছে জন্য ম্যাম গিয়ে 2 উইকস আগে নয়, যে 6 তারিখে আমাদের ক্লাস টেস্ট নেওয়ার কথা। 6 তারিখ না, এর আগে কবে জানি ছুটি পেলাম আমরা, একটা ফ্রাইডে ছুটি পড়ে গেল না লাস্ট উইকের, 30 তারিখ ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল। সেটা যখন হবে না, আমি তার আগের উইকেই বললাম যে 30 তারিখ তো আপনাদের হচ্ছে গিয়ে একটা ছুটি পড়বে, সো 6 তারিখ আমি যে ক্লাস টেস্টটা নিবো এটা কনফার্ম, এটা বলেছিলাম। এবং বলেছিলাম যে 6 তারিখেরটা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, কারণ এরপরে মিড টার্ম চলে আসবে। এটাই আমার সমস্যা, আমি কেন চেঞ্জ করছি না এটাও বলে দিলাম, কারণ একটা উইক পিছিয়েই আসছি, এবং আজকে যদি পিছাই দিই নেক্সট উইকে পরেই আপনাদের হচ্ছে লাস্ট, নেক্সট উইকটার ক্লাসটা ইম্পর্টেন্ট, বিকজ এরপর আমাদের মিড টার্ম থাকবে। আমি মিড টার্মের অ্যাসাইনমেন্ট তাহলে কবে দিব যদি ক্লাস টেস্ট নিয়েই বসে থাকি? আচ্ছা, সো যেটাতে চাচ্ছিলাম ইনভেস্টমেন্ট ইন্টারমিডিয়েটস, আমার যেটা ছিল কোশ্চেন করেছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর মাত্র হাফ পোর্শন থেকে, খুবই ছোট পোর্শনের উপরে পরীক্ষা দিয়েছে, এখন যদি পিছান আপনাদেরই অসুবিধা। আচ্ছা, সো এটার হচ্ছে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট ব্যাংক আছে সেটা এটার মধ্যে পড়তে পারে। বাংলাদেশে যে ওই যে ওরা হচ্ছে কি আবার হাউস বিল্ডিং লোন ফাইন্যান্স যে কর্পোরেশন যেটাকে বলে, যারা হাউস বিল্ডিং লোন দিয়ে থাকে ওদেরকে এইসব ইনভেস্টমেন্ট ইন্টারমিডিয়েটস এর মধ্যে আমি আনতে পারি। আচ্ছা, এবার আসি এই যে ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে আমরা এত কথা বলছি, যে ফাইন্যান্সিয়াল মার্কেটের আমরা ফাংশন দেখলাম, এবং হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেট প্রবলেম যেটা অ্যারাইজ হচ্ছে, অ্যাসামেটিক ইনফরমেশন, ডিরেক্ট ফাইন্যান্স দেখলাম, ইনডিরেক্ট ফাইন্যান্স দেখলাম, যাই বলি না কেন এই ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে না অ্যাকচুয়ালি মানে কন্ট্রোল করতে হয়। মানে আপনার এইটাকে রেগুলার বেসিসে এটাকে হচ্ছে আপনাকে কন্ট্রোল করতে হবে যে এটার আসলেই ফাংশনিংটা ঠিক মতো হচ্ছে কিনা। সো এগুলোকে আমরা রেগুলেটরি এজেন্সিস বলে থাকি। যেমন ইউএস এর ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়াইজ ওদের রেগুলেটরি যে
এজেন্সিস গুলো আমরা সেটা দেখতে পাচ্ছি, যেমন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশেও এটা আছে। দেন আছে হচ্ছে কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন, এটা বাংলাদেশে নাই। তারপরে হচ্ছে গিয়ে ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন, এটা বাংলাদেশে আছে। এবং অনেক ক্ষেত্রে রেগুলেটরি এজেন্সিস হিসেবে সেন্ট্রাল ব্যাংক কাজ করে, যেমন বাংলাদেশে এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকটা কাজ করে। সো আমরা এখন দেখবো হচ্ছে কি রেগুলেটরি এজেন্সিস গুলো কি এবং হচ্ছে কি এদের কাজগুলো অ্যাকচুয়ালি মানে তারা কিভাবে হচ্ছে গিয়ে হোয়াটস দ্য মেইন রিজন ফর দ্য রেগুলেশন, কেন আমি আসলে তাদের একটা কন্ট্রোল রাখছি। সো প্রথম রিজন যেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা আবারও বলছি, রেগুলেটরি এজেন্সিজ এর কাজগুলো হচ্ছে কি ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে কন্ট্রোল করা, মানে একটা রুলস এন্ড রেগুলেশনের আন্ডারে নিয়ে আসে। এখন আমরা দেখবো যে কেন এই রেগুলেশনের মধ্যে নিয়ে আসছে। সো দ্য ফার্স্ট রিজন ইজ ইনক্রিজ দ্য ইনফরমেশন টু দ্য ইনভেস্টর। এই যে দেখেন, আমি যদি ইনভেস্টর বেসিসে চিন্তা করি, অ্যাডভার্স সিলেকশনের জন্য কি হবে, ভালো প্রোডাক্ট গুলো মার্কেট আউট হয়ে যাবে, খারাপ প্রোডাক্ট গুলো মার্কেটে থাকবে। এবং মোরাল হ্যাজার্ড যে প্রবলেম যেটা হচ্ছে, মোরাল হ্যাজার্ড প্রবলেমের জন্য দেখা যাচ্ছে যে আমি আমার রিটার্নটা পাবো না। সো ইফ আই ইমপ্রুভ, মানে রেগুলেটরি কমিশন থাকলে যেটা হবে যে প্রপার ইনফরমেশন দিতে, আপনি যখন ফাইন্যান্সিয়াল মার্কেটে ইন করবেন অ্যাজ এ বড়োয়ার আর লেন্ডার, যে হিসেবে ইন করেন না কেন, আপনাকে প্রপার ইনফরমেশন প্রোভাইড করতে হবে। সো এটার ফলে যেটা হবে যে ইট উইল ডিক্রিজ দ্য অ্যাডভার্স সিলেকশন এন্ড মোরাল হ্যাজার্ড প্রবলেম, ফার্স্ট থিং। আচ্ছা, দেন এসওসি মানে যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, তারা যেটা করে যে ফোর্সেস কর্পোরেশন টু ডিসক্লোজ ইনফরমেশন। ইয়েস, আপনি যখন সিকিউরিটিজ মানে যে বন্ড বা শেয়ার সেল করবেন, সেক্ষেত্রে যে হয় না যে অনেক নাম না জানা কোম্পানি শেয়ার মার্কেটে চলে আসে, দেন তাদের শেয়ার সেল করে, এই ধরনের ঘটনা ঘটবে না। কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনাকে ফোর্সফুলি বাধ্য করবে যে আপনার কোম্পানির এক্সাক্ট ইনফরমেশনটা আপনাকে দিতে, যে আপনার অ্যাকচুয়ালি কোম্পানিতে কি কি হচ্ছে সেটা কিন্তু আপনাকে জানাতে বাধ্য থাকবে। এবং সেখানে আপনাকে হচ্ছে কি বলা যায়, ফোর্সফুলি এখানে আপনাকে আপনার ইনভলভমেন্টটা এখানে আসবে। ওকে, সেকেন্ড যে পয়েন্টটা বলছে এনশিওরিং দা সাউন্ডনেস অফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট। সাউন্ডনেস বলতে বোঝাচ্ছে যে ট্রান্সপারেন্সি, যেটাকে আমি বলতে পারি, হ্যাঁ, যে আমার যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস লাইক কমার্শিয়াল ব্যাংক, দ্যাট মিনস ডিপোজিটরি ইনস্টিটিউট, অর দেন হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টারমিডিয়েটস, দেন আমরা যে সেভিংস ইন্টারমিডিয়েটস, এগুলোই দেখে আসলাম না কেন, এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো যে ট্রান্সপারেন্সি, যে সাপোজ ডাচ বাংলা ব্যাংক কিভাবে অপারেট হচ্ছে, ওর ইন্টারেস্ট রেট কত, কার লোন নিতে গেলে কি হবে, হোম লোন নিলে কি হবে, এডুকেশন লোন নিলে, সবকিছুর একটা ট্রান্সপারেন্সি থাকবে। সো এই জিনিসটা মেক শিওর করে হচ্ছে গিয়ে রেগুলেটরি কমিশন। সো সেক্ষেত্রে যেটা হয় যে প্রিভেন্টস ফাইন্যান্সিয়াল পেনিস, এটা হচ্ছে ওই যে বললাম যে মিস ইনফরমেশনের কারণে আপনার দেখা যাচ্ছে বেশি ইন্টারেস্ট ক্যারি করতে হচ্ছে বা বেশি মাত্রায় প্রিমিয়াম ইনস্টলমেন্ট আপনাকে দিতে হচ্ছে, এই ধরনের কোনো বিষয় হবে না। এবং এই যে চিটিং বা রিকোয়ারমেন্টস বা রেস্ট্রিকশন কিন্তু থাকে, আপনি কিন্তু চাইলেই ক্রেডিট কার্ড নিতে পারবেন না, বা আপনি কিন্তু চাইলেই লোন করতে পারবেন না, বা আপনি চাইলেই একটা হাই রেট অফ ডিপোজিট এফডিআর করতে পারবেন না, বা সেভিংস সার্টিফিকেট পারচেজ, এগুলোর একটা রেগুলেশন থাকে। যেমন বাংলাদেশের সেভিংস সার্টিফিকেট মোস্ট প্রবাবলি একবারে 5 লাখ টাকার বেশি কেনা যায় না। এইগুলা কিন্তু এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওরাই যে বলতেছে সেন্ট্রাল ব্যাংক যেটা আমাদের দেশে কন্ট্রোল করে, তাদের মাধ্যমে কিন্তু আমরা এটা কন্ট্রোল করছে, মনিটরিং করছে এবং এটা কন্ট্রোল করছে, এবং সেগুলো সবকিছু ইনফরমেশন তাদের কাছে যে এটা বেসিসে তারা দিচ্ছে। আচ্ছা, তারপর বলছে যে দেন দ্য থার্ড রিজন ইজ ইমপ্রুভিং মনিটরি কন্ট্রোল, মানি মার্কেটটাকে কন্ট্রোল করা। যে মানি মার্কেটে কিন্তু একটা রিজার্ভ থাকতে হয়, যে সেন্ট্রাল ব্যাংকের কাছে এই রিজার্ভটা থাকে, যে একটা কিছু পোর্শন মানি সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ, কারণ সব টাকা যদি মার্কেটে ছেড়ে যায়, আমরা সবাই জানি যে মূল্যস্ফীতি বেড়ে যাবে, ইনফ্লেশন, প্রাইস রেট এত বাড়বে প্রোডাক্টে যে আমরা অ্যাকচুয়ালি সেটা পারচেস করতে পারবো না। হ্যাঁ, এবং এই যে যদি আবার একইভাবে যদি মানি সাপ্লাই বেড়ে যায়, আমরা অতিরিক্ত টাকা কি করব, ব্যাংকে সেভ করে রাখবো। ব্যাংকে সেভ করে রাখলে উল্টো তখন দেখা যাবে যে ব্যাংক ওই টাকাটা লোন দিতে পারছে না, কিন্তু তার তো ডিপোজিট, আমি ব্যাংকে টাকা চাইলেই যে কোনো সময় ডিপোজিট করতে পারি, এটা ব্যাংক নিতে বাধ্য আছে, আমি যেহেতু তাদের কাস্টমার। সো এখানে যখন ডিপোজিট আমি করতে থাকবো, ব্যাংক কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই আমাকে অতিরিক্ত টাকা লোন, মানে অতিরিক্ত টাকার ইন্টারেস্ট দিচ্ছে, মানে ধরেন আমার কাছ থেকে ডিপোজিটটা নিচ্ছে, কিন্তু ব্যাংক কাউকে এটা
লোন দিতে পারছে না, তাহলে কি হচ্ছে, টাকাটা ব্যাংকে পড়ে আছে না, তাহলে এটার জন্য ব্যাংকের জন্য কিন্তু পেনাল্টি যেটাকে বলে যে ব্যাংক পেনিস যেটাকে আমরা বলি সেটা হয়। সো ওইটা তার জন্য হবে। তো এই কারণে যাতে কোনোভাবে মানি মার্কেটের রিজার্ভটাও না কমে আসে এবং এখানে ব্যাংকগুলো যাতে কমার্শিয়াল ব্যাংকগুলো যাতে পেনাল্টিজ এর শিকার না হয়, ইনভেস্টমেন্ট ইন্টারমিডিয়েটস গুলো যাতে পেনাল্টিজ এর শিকার না হয়, এটা একটা বিষয় থাকে। সো এরপরে কিন্তু প্রত্যেকটা টপিকের আমি এখানে যে কথাগুলো বললাম এগুলা কিন্তু এক্সপ্লানেশন গুলো আমি এখানে দিয়েছি। সো এগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন, পেয়ে যাবেন। এই যে সাউন্ডনেস এর কথা যেটাকে বলেছি, সাউন্ডনেসটা নিয়ে আমি একটু বলবো যে কিভাবে হচ্ছে গিয়ে এনশিওর দ্য সাউন্ডনেস অফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস, এটা আমার রেগুলেটরি কমিশন করে। এই ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে রেস্ট্রিকশন টু এন্ট্রি, যে কোনো পার্সন বা যে কোনো ইনস্টিটিউট চাইলেই মার্কেটে এসে কিন্তু হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেটে এসে তারা বিজনেস করতে পারবে না। যেমন দেখেন বাংলাদেশে কিন্তু চাইলেও কেউ ব্যাংক দিতে পারে না, এখানে অনেক প্রসেস থাকে, দেন সেখানে কিন্তু ব্যাংক আমি ইস্যু করছি। সো এরকম ব্যাংক যেমন আমি চাইলে একটা ব্যাংক ক্রিয়েটও করতে পারবো না, তেমনি মার্কেট আউটও হয়ে যেতে পারবো না। চাইলে আবার একটা ব্যাংক তার সব ডিপোজিট নিয়ে মার্কেট আউট হয়ে যেতে পারে। সো রেস্ট্রিকশন থাকে সেখানে। ডিসক্লোজ হচ্ছে গিয়ে পুরা তাদের প্রপার ইনফরমেশন, দেখবেন যে প্রত্যেকটা ব্যাংক কিন্তু তাদের শেয়ার হোল্ডারের সাথে এজিএম করে প্রতি বছর, বা বড় বড় ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট তারা কিন্তু এজিএম করে, সেটা স্টক সেটা শেয়ার হোল্ডারদের সাথে করে থাকে, যে প্রপার ইনফরমেশন যে কত টাকা আর্ন করেছে, ইন্টারেস্ট রেট কেমন ছিল, ডিপোজিট রেট কেমন, লোন রেট কেমন, সবকিছু এগুলা কিন্তু অ্যাসেট গুলো নিয়ে তারা শেয়ার করে ডিসক্লোজ করার যে বিষয়টা সেটা করে হচ্ছে গিয়ে আপনার প্রপার ইনফরমেশন দিচ্ছে, এটা থাকে। আচ্ছা, রেস্ট্রিকশন অন অ্যাসেট এন্ড অ্যাক্টিভিটিস, ওই যে বলছিলাম যে অ্যাসেট, আমি আমার অ্যাসেট থাকলেই আমি যাই বলে যে গাদা গাদা সেভিংস সার্টিফিকেট কিনতে পারবো তা না, আমি চাইলে এফডিআর করতে পারবো তা না, ডিপোজিট মানে এটার একটা রেস্ট্রিকশন থাকবে। এবং একইভাবে অ্যাক্টিভিটিস, আমি চাইলে অ্যাজ এ ব্যাংক আমি কাউকে অতিরিক্ত লোন দিতে পারবো না বা অতিরিক্ত ডিপোজিট কালেক্ট, সবকিছুরই একটা রেস্ট্রিকশন করে দেয়। আচ্ছা, ডিপোজিট ইন্স্যুরেন্স, ওই যে বললাম ডিপোজিটটা যখন আমি করব সেক্ষেত্রে সাধারণত লাইফ ইন্স্যুরেন্স গুলো বা এগুলোর ক্ষেত্রে ডিপোজিটের এগেনস্টে ইন্স্যুরেন্সটা ওরা দেয়। লিমিট অন কম্পিটিশন, লিমিট কম্পিটিশন কি, যে এখন আমি দেখলাম যে আমি ডাচ বাংলা ব্যাংক, আমার ব্যাংক খুব লিকুইডিটি ক্রাইসিস আছে, এই জন্য আমি কি করলাম যে বাংলাদেশ ব্যাংক বেঁধে দিয়েছে যে ফর সেভিংস অ্যাকাউন্ট লিকুইডিটি ক্রাইসিস মানে আমার ডিপোজিট নেই, এখন সেভিংস অ্যাকাউন্টের জন্য আমি ইন্টারেস্ট দিব হচ্ছে 5%। এখন আমি যদি ডাচ বাংলা ব্যাংক আমি বলি 5% না দিয়ে আমি 7% দিব, তাহলে আমরা সবাই কাস্টমাররা কি করবো, ডাচ বাংলাতে যে অ্যাকাউন্ট খুলে টাকা সেভ করতে যাবো না? তো আমি কি হলো, একটা ইমব্যালেন্স কম্পিটিশন ক্রিয়েট করলাম না, এই কারণে দেখা যাবে যে অন্য ব্যাংকগুলো যে হারে কাস্টমার পাচ্ছিল না পেয়ে সবাই ডাচ বাংলাতে যাওয়া শুরু করবে। এই ধরনের কোনো মানে আনইথিক্যাল কম্পিটিশন অ্যারাইজ করা যায় না, এই কম্পিটিশনটাকেও একটা রেস্ট্রিকশন দিয়ে দেয় হচ্ছে গিয়ে এই রেগুলেটরি কমিশন। আচ্ছা, রেস্ট্রিকশন অন ইন্টারেস্ট রেট, হ্যাঁ আপনাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে দেখবেন যে কিছুদিন পর রিভাইজ হয় ইন্টারেস্ট রেট এবং ইট ডিপেন্ডস অন দ্য ইনফ্লেশন রেট। দেখবেন যে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে ডিপোজিট রেট এত হবে, লোন সর্বনিম্ন এসএমইর জন্য লোন এরকম হবে, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য কর্পোরেট লোন এইভাবে দিতে হবে, কৃষকদের জন্য একটা আলাদা স্কিম বলে, মানে এরকম থাকে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই ইন্টারেস্ট রেটটা কেন রেস্ট্রিক্ট করে দেয়, এই যে একই কারণে যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট যাতে আনএথিক্যাল কোনো কম্পিটিশন আর না যেতে, এবং সবগুলো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এর সেম রেট অফ ইন্টারেস্ট থাকবে, এই জন্য ইন্টারেস্ট রেটে কিন্তু একটা রেস্ট্রিকশন আমরা দিয়ে দিচ্ছি। সো আবারও এই যে বললাম যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে আমি এক্সপ্লেন করেছি, এগুলো আপনারা এখানে হচ্ছে গিয়ে সবগুলো বিষয় নিয়ে কথা বলা আছে। আমি এই যে আপনাদের যেটা সমস্যা, আমি বারবার বলি যে একটু রিডিং পড়ে আসবেন, আমি কিন্তু ম্যাটেরিয়ালস সাথে সাথে শেয়ার করে দিই, কিন্তু ম্যাটেরিয়ালস গুলো আপনারা স্টাডি করেন না। সো আমি বলবো হচ্ছে কি ম্যাটেরিয়ালস গুলো স্টাডি করবেন আজকে অবশ্যই, যাতে নেক্সট ক্লাসে আমাকে এখান থেকে আস্ক করতে পারেন। সো অলরেডি 3:30 বেজে গেছে, আমি হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমটা স্টপ করে রেখেছি যাতে অটো শেয়ার না হয়ে যায়। এখন আমি একটু নেক্সট চ্যাপ্টারে কিছু পার্ট আপনাদেরকে দেখাবো, হুইচ ইজ চ্যাপ্টার 3, দেন আপনাদের ক্লাস টেস্টটা অ্যাসাইন করে দিব। এবং আমি একটু রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে এই যে মোরাল হ্যাজার্ড দেখা দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে সেটা যখন বলি সে কাজটা করছেন না, সো মোরাল হ্যাজার্ডটা কভার এবং হচ্ছে গিয়ে একটু স্টাডি করেন,
কারণ আপনি যদি অন টাইমে স্টাডি না করেন আমার কিছু বলার নাই, আমি কিছুই বলবো না, কিন্তু যেটা হবে যে নিজেকেই নিজে ফাঁকি দিবেন, এরকম একটা বিষয় থাকবে। আচ্ছা, সো আমি চ্যাপ্টার 3টা আজকে স্টার্ট করবো, কাজ আমার টার্গেট হচ্ছে মিডে 4টা চ্যাপ্টার পড়ানো। সো চ্যাপ্টার 2 কমপ্লিট করেছে, চ্যাপ্টার 3টা হচ্ছে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল বেসড চ্যাপ্টার, এখানে আমরা কিছু ম্যাথস করব, দেন আমরা চ্যাপ্টার 4টা কমপ্লিট করব। এই সো ইন চ্যাপ্টার 3 উই উইল গেট আইডিয়া অ্যাবাউট দ্য ইন্টারেস্ট রেট, হ্যাঁ, এবং ইটস রোল অফ ভ্যালুয়েশন। আমরা ইন্টারেস্ট রেট সম্পর্কে জেনেছি অলরেডি যে আমরা যখনই অন্য কারো অ্যাসেট ইউজ করছি, ফর দ্যাট পারপাসে উই হ্যাভ টু পে সাম এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি, দ্যাট এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি ইজ কল্ড ইন্টারেস্ট। সো এই ইন্টারেস্ট রেটটা কিভাবে ক্যালকুলেশন করে, কত ধরনের হতে পারে, এবং এটা ম্যাচুরিটি কিভাবে যায়, ম্যাচুরিটি হলে আমরা কিভাবে ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করবো, সো এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে জানবো। এগেন আমি এই স্লাইডটাও আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব, আমি আশা করব যে কিছু হলেও পড়ে আসবে। সো এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো, প্রথমে আমরা শিখবো হচ্ছে কি মেজারিং দ্য ইন্টারেস্ট রেট, 4 টাইপস অফ ইন্টারেস্ট রেট সম্পর্কে আমরা জানবো, এবং প্রত্যেকটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো। Then we will find out the real and the difference between real and nominal interest rate. Interest rate actually মানে interest burden আমি এটাকে বলি সবসময়, এই দুটো আসলে দুই ধরনের হয়, রিয়েল এন্ড নমিনাল। নমিনাল কথাটা মনে হয় আমি একবার ক্লাসে বলেছিলাম যে নমিনাল বলতে মানি ভ্যালুতে বোঝায়, আর রিয়েল বলতে ইনফ্লেশন রেটটাকে অ্যাডজাস্টমেন্টে আসে। তো এই দুটোর মধ্যে হচ্ছে গিয়ে আমরা ডিফারেন্সটা বুঝবো। Then we will find out, yes, the difference between rate of interest rate and the rate of return. এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝবো। সো প্রথমে আমরা স্টার্ট করবো হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু দিয়ে। আচ্ছা, আমি একটু এই জন্য আবার একটু বইয়েও যাই, একটু দেখিয়ে নিই আমরা কোন চ্যাপ্টারটা স্টার্ট করছি। আমরা চ্যাপ্টার 3টা স্টার্ট করছি, এবং আমরা প্রথমে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ভ্যালুটা সম্পর্কে জানবো, দেন এখান থেকে আমরা মেজারিং ইন্টারেস্ট রেটে চলে যাবো, ইন্টারেস্ট রেট মেজার করা শিখবো। আজকে আমি সিম্পল ইন্টারেস্ট রেটটা মেজার করা দেখাবো, সিম্পল প্রেজেন্ট ভ্যালুটা মেজার করা দেখাবো বেসিক্যালি। দেন 4 টাইপ অফ ইন্টারেস্ট রেট এটা সম্পর্কে জানিয়ে শেষ করব। নেক্সট ক্লাসে হচ্ছে ম্যাচুরিটি নিয়ে কথা বলবো, এবং আমরা যে এফডিআর যেগুলো রাখি না, যে এফডিআর এর লোন গুলো কিভাবে ক্যালকুলেশন গুলো করে এগুলো সম্পর্কে জানবো। দেন এই চ্যাপ্টারটা কিন্তু শেষ। এই চ্যাপ্টারটা খুব বেশি বড় না, তো এই সম্পর্কে কিন্তু জানো। মেইন কথা হচ্ছে গিয়ে আমি আপনাদের এখানে এই চ্যাপ্টার থেকে খালি ম্যাথসই করাবো, কতগুলো ম্যাথস করাবো, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা ইন্টারেস্ট রেট, রেট অফ রিটার্ন, তারপরে হচ্ছে ম্যাচুরিটি এভাবে ক্যালকুলেশন করা শিখবেন। এবং এরপরে চ্যাপ্টারটা এটার সাথে হচ্ছে গিয়ে লেজ লাগানো, যেটা হচ্ছে কেন ইন্টারেস্ট রেটটা চেঞ্জেস হয়। মানে আমরা দেখবো যে বাংলাদেশ ব্যাংক কোনো সময় বলে 5% সেভিংস অ্যাকাউন্টে 5% দিতে বলে, আর কোনো সময় 7% দিতে বলে। এই যে চেঞ্জেস গুলো কেন হচ্ছে এগুলো সম্পর্কে মেইনলি এই চ্যাপ্টার গুলোতে আমরা পড়বো, এবং সেখানে আমরা দেখবো যে রিস্কের ব্যাপার থাকে, ট্রানজাকশন কস্টের ব্যাপার আসে। সো এই হচ্ছে গিয়ে মেইনলি আমাদের ফোকাসিং পয়েন্ট। সো প্রথমে আসি হচ্ছে গিয়ে যে প্রেজেন্ট ভ্যালুটা আমাকে ক্যালকুলেশন করতে। সো হোয়াট ইজ প্রেজেন্ট ভ্যালু? সো প্রেজেন্ট ভ্যালু, আচ্ছা আগে আসে যে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোটা বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে যে আমরা যে ক্যাশ পেমেন্টটা করছি, অর্থাৎ আমাদের হাতে যে মানিটা আছে, যে কোনো কারণে মানে ডিরেক্ট ডেট ইনস্ট্রুমেন্ট হিসেবে আমরা যেই মানিটা বা ক্যাশ পেমেন্টটা করে থাকি, দ্যাটস কল ক্যাশ ফ্লো। অর্থাৎ এখন আমার ক্যাশ ফ্লো যে মানে আমি ধরেন এখন আমার সাপোজ আমার ক্রেডিট কার্ডের বিল আছে, সাপোজ 10,000 টাকা। এই 10,000 টাকা আমার হাতে নেই, কিন্তু আমি আর একটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে আমি কিন্তু ক্রেডিট কার্ড বিল দিয়ে দিলাম। অর্থাৎ এই লিকুইডটা আমার, এই ক্যাশ পেমেন্ট আমি ইজিলি করতে পারছি। ক্যাশটা যে একদম হাতেই থাকতে হবে, হ্যান্ড ক্যাশ আমার মোবাইলে সরি আমার ওয়ালেটে থাকতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট আমি হচ্ছে গিয়ে যখন চাচ্ছে তখনই আমি অন দ্যাট মোমেন্ট আই ক্যান মেক দ্য পেমেন্ট। এই যে আমি ক্যাশটা যে পেমেন্ট করছি, দ্যাটস কল
ক্যাশ ফ্লো, বুঝতে পারছি যে আমার কাছে মানে কোনোভাবে আমি একটা লিকুইডটাকে, যে লিকুইড অ্যাসেটটা আমি যে কোনো সময় ট্রান্সফার করে ফেলতে পারছি, এটাকে আমরা এই ক্যাশ পেমেন্ট করতে পারছি, এটা আমরা ক্যাশ ফ্লোর মধ্যে নিয়ে আসি। এই ক্যাশ ফ্লোর মধ্যে কিন্তু আপনার অ্যাসেট আসবে না, অর্থাৎ আপনার একটা বাড়ি আছে, সেটা কিন্তু চাইলে আমরা যে কোনো সময় ক্যাশ ফ্লোতে নিয়ে আসতে পারছি, সেটা কিন্তু আসবে না। কিন্তু আপনার যে সেভিংস অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট আছে সেটা কিন্তু এখানে আসবে, কিন্তু আপনার এফডিআর এর অ্যামাউন্টটা কিন্তু আবার এখানে আসবে না, কারণ এফডিআর ও যে কোনো সময় আপনি কিন্তু লিকুইডে ট্রান্সফার করতে পারবেন না। আচ্ছা, দেন আসি হচ্ছে গিয়ে যে প্রেজেন্ট ভ্যালুটাকে। প্রেজেন্ট ভ্যালুটা বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে আপনার হাতে এখন যে ক্যাশটা আছে বা যেটাতে আপনি পেমেন্ট করতে পারবেন, সেই পেমেন্টের ওই টাকাটা দিয়ে বা ওই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আজকে আপনি যে পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস পারচেজ করতে পারবেন, দ্যাটস কল দ্য প্রেজেন্ট ভ্যালু। সো দেখেন বইয়ে কি বলেছে, বলেছে প্রেজেন্ট ডিসকাউন্টেড ভ্যালু, এটার নাম প্রেজেন্ট ডিসকাউন্টেড ভ্যালু। সো বলছে প্রেজেন্ট ডিসকাউন্টেড ভ্যালু ইজ বেসড অন দ্য commonness nation that a dollar of cash flow paid to you 1 year from now and it's owed less than a dollar paid to you today. আচ্ছা সরি, ভুল বলছি, আমি তো ডিসকাউন্ট রেটের কথা বলে ফেলছি। সো ফার্স্টে আসি হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালুটা কি বলছে। প্রেজেন্ট ভ্যালু বলছে যে আপনার কাছে যে $1, ওরা যেহেতু ইউএস এর বেসিসে বলেছে, ইউএস এর বেসিসে বলছে যে $1 আজকে যেই পেমেন্টটা করতে পারবে, দ্যাটস কল ইয়োর, মানে আজকে এই $1 পেমেন্ট করে আমি যে গুডস এন্ড সার্ভিসেস পারচেস করতে পারবো, দ্যাটস কল মাই প্রেজেন্ট ভ্যালু। আর প্রেজেন্ট ডিসকাউন্টেড ভ্যালু বলতে বোঝাচ্ছে যে আমার এই ক্যাশ ফ্লোতে এই টাকাটা চলে যাওয়ার পরে, এই 1 বছর, মানে ধরেন আজকে আমি যেই টাকাটা যে ভ্যালুটা পাচ্ছি, এই গত বছর এই টাকাটার এই সময় যে ভ্যালুটা ছিল, এই যে দুটার মধ্যে দেখবে যে ভ্যালুর একটা ডিফারেন্স আছে, এটাকে আমরা বলছি হচ্ছে কি প্রেজেন্ট ডিসকাউন্টেড ভ্যালু। অর্থাৎ সাপোজ $1 না বলে আমি 100 টাকা ধরি, 100 টাকাতে এখন আমি 2 কেজি আলু কিনতে পারছি, হ্যাঁ, এটা হচ্ছে আজকের আমার প্রেজেন্ট ভ্যালু। আর 100 টাকায় গত বছর এই সময় আমি দেখা যেত 4 কেজি ভ্যালু, 4 কেজি আলু কিনতে পারছিলাম। তো এই যে দুটার মধ্যে যে ডিফারেন্সটা দেখা দিল, এখান থেকে আমরা সাধারণত ডিসকাউন্টেড ভ্যালুটা, মানে এই যে প্রেজেন্ট ডিসকাউন্টেড ভ্যালুটা, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা কতটা রেটে কমে যাচ্ছে, এটা কিন্তু ফাইন্ড আউট করতে পারে। এবং এই যে ডিসকাউন্টেড ভ্যালুটা হবে, এইটার বেসিসে সাধারণত যখন আমরা সেভিংস অ্যাকাউন্টে সেভ করি ডলার বা টাকা, সেই অ্যামাউন্টে আপনাকে ইন্টারেস্ট রেটটা পে করে থাকে। অর্থাৎ যেভাবে এই যে ভ্যালুটা ডিভ্যালুয়েট হচ্ছে, মানি ভ্যালুটা কমে যাচ্ছে, সেই ভ্যালুটা ইকুয়াল করেই কিন্তু আপনাকে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে আপনাকে ইন্টারেস্ট রেটটা ওরা পে করে থাকবে। সো এরপরে চলে যাই হচ্ছে গিয়ে যেটা হচ্ছে আরো কিছু টার্ম সম্পর্কে আমরা জানবো, যে প্রেজেন্ট ভ্যালু কনসেপ্টের সাথে হচ্ছে সিম্পল মানে লোন প্রিন্সিপাল, ম্যাচুরিটি ডেট, ইন্টারেস্ট পেমেন্ট, সিম্পল ইন্টারেস্ট রেট, এরকম কিছু বিষয় আসে, তো সেটা সম্পর্কে জানি। প্রথমে আসি হচ্ছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট। এটা আমরা বিজনেস ম্যাথমেটিক্স যখন করে থাকি এটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখানে এটা বলছে লোন প্রিন্সিপাল, সেম থিং। বলছে দ্য অ্যামাউন্ট অফ ফান্ডস দ্যাট the lender provides to the borrower. So loan principal or principal amount means the initial amount, একদম শুরুতেই যে ফান্ডটা আপনি ট্রান্সফার করে দিবেন from the lender to borrowers, that's called the loan principal. So আপনি যদি শুরুতে একটা ব্যাংক থেকে লোন নিলেন from through the financial intermediaries like 1 লাখ টাকা, so that's your loan principal. আচ্ছা, ম্যাচুরিটি ডেট মিন্স কি? ম্যাচুরিটি বলতে কি বুঝাচ্ছি? ম্যাচুরিটি ডেট বলতে বুঝাচ্ছি in that date, in that day the loan must be repaid. অর্থাৎ এই যে আপনি লোনটা নিলেন, লোন প্রিন্সিপাল নিলেন, এটা যেই টার্মের জন্যই নেন না কেন, সেটা একটা ম্যাচুরিটি ডেট থাকবে। যেই দিন আপনি লোন নেবেন সেখান থেকে আপনাকে বলে দিবেন লাইক 1 ইয়ার, 2 ইয়ার, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, এরকম একটা টাইম বলে দিবে। সেই ডেটের মধ্যে আপনাকে লোনটা রিপে করতে হবে। এর মধ্যে ইনস্টলমেন্ট আকারেও দিতে পারেন বা একবারে ফিক্সড টার্ম হিসেবে দিয়ে দিতে পারেন, ফিক্সড ডিপোজিট হিসেবে দিয়ে দিতে পারেন, কিন্তু আপনাকে দিতে হবে। যেই ডেটে এটা একদম যেই ডেটের মধ্যে আপনাকে দিতে হবে, লাস্ট ডেট যেটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ম্যাচুরিটি ডেট। যেমন এটা ম্যাচুরিটি ডেট সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে যেটা হয় যে যেদিন আপনার সেভিংস সার্টিফিকেট অন হবে, লাইক আপনার সেভিংস সার্টিফিকেট যদি আজকে অন হয় লাইক 6 নভেম্বর 2020, আপনি হয়তো 3 ইয়ার্স এর জন্য ওপেন করলেন। সো ইন দ্যাট কেসেস ইন 2023
6 নভেম্বর যে আপনি কিন্তু আপনার এই সেভিং সার্টিফিকেটের এগেইনস্টে যে ইন্টারেস্টটা আসবে সেটা সহ আপনি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা পেয়ে যাবেন, এটাই। আচ্ছা, ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে গিয়ে এই যে এক্সট্রা ক্যাশ অ্যামাউন্ট দ্যাট দ্য borrower মাস্ট হ্যাভ টু পে দ্য lender টু ইউজ দ্য লোন প্রিন্সিপাল, দ্যাটস কল্ড দ্য ইন্টারেস্ট পেমেন্ট। ওই যে যেটা বলছিলাম ইন্টারেস্ট, যে আমি এক্সট্রা অ্যামাউন্টটা পে করব, কিসের জন্য পে করব? কারণ আমি আমার লেন্ডারের টাকাটা ইউজ করেছে অ্যাজ এ বরোয়ার। সো এই পুরো যে টোটাল অ্যামাউন্ট আমি পে করব সেটাকে আমি লোন প্রিন্সিপাল বলে থাকবো। সেটা আমি বললাম একটু আগে যে আমি ব্যাংক থেকে 1 লাখ টাকা ধার নিলাম 5% রেট অফ ইন্টারেস্টে, এবং আমার ম্যাচুরিটি ডেট 1 ইয়ার। সো 1 লাখ টাকার 5% ইন্টারেস্ট রেটে সারা বছরের লোন আসার কথা 5,000 টাকা। তাহলে এই যে 5,000 টাকা আমি অতিরিক্ত পে করলাম ব্যাংকে, কেন পে করলাম? কারণ আমি অন্য কারোর অ্যাসেট ইউজ করেছি, অন্য কারোর মানি ইউজ করেছি। তো এই যে টোটাল অ্যামাউন্ট অফ আমি হচ্ছে গিয়ে পে করে দিলাম, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ইন্টারেস্ট পেমেন্ট। এরপরে চলে যে আমরা সিম্পল ইন্টারেস্ট রেটে আসবো, তবে একটু আমাদের দেখাই দিচ্ছি যে আমরা যে ইন্টারেস্ট রেটটার কথা বলবো এটাকে আমরা আসলে সরি, এই সিম্পল ইন্টারেস্ট রেটের কথা যেটা বলবো সেখানে আসলে 4 ধরনের লোন আমরা পাবো, সেটা লোনের উপর বেসিস করে আমরা এখানে সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেশন করব। সো এটা আমরা নেক্সট ক্লাসে আসলে পড়বো, লোনগুলো, টাইপস অফ লোনগুলো লাস্ট ক্লাসে পড়বো। জাস্ট এখন সিম্পল ইন্টারেস্টটা বুঝবো। সিম্পল ইন্টারেস্ট কি বলছে? বলছে দ্য ইন্টারেস্ট পেমেন্ট ডিভাইডেড বাই দ্য লোন প্রিন্সিপাল, সেটাকে আমরা বলছি হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ আমরা যে ইন্টারেস্ট পেমেন্টটা যেটা দিচ্ছি, এই যে বললাম যে 5,000 টাকা দিলাম এবং আমার লোন প্রিন্সিপাল কতটুকু ছিল, আমি লোন প্রিন্সিপাল বললাম 1 লাখ টাকা। সো 5,000 কে আপনি 1 লাখ দিয়ে ডিভাইড করে দেখেন, দেন এটাকে অবশ্যই পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, অর্থাৎ 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে যে একটা রেট পাবেন, সেই রেটটাকে আমরা সাধারণত সিম্পল ইন্টারেস্ট বলে থাকি। ডেফিনেশনটা আসলে সিম্পল ইন্টারেস্টের ওরকম ডেফিনেশন নাই, মানে সিম্পল ইন্টারেস্টের ক্যালকুলেশনের প্রসেস বলছে। তো এই ক্ষেত্রে বলছে যে যেই অতিরিক্ত টাকাটা আপনি পে করবেন, সেই অতিরিক্ত টাকাটাকে যদি আপনি লোন প্রিন্সিপাল দিয়ে ডিভাইডেড করেন, দেন ইফ ইউ convert it on percentage form, that means you have to multiply it by 100, then you will find out the simple interest rate. এবং সিম্পল ইন্টারেস্ট রেটে ডিপেন্ড করেই হচ্ছে কি ওই যে বলেছিলাম যে প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্টের উপরে, যে আমার প্রেজেন্ট ভ্যালুটা কতটা কমে যাচ্ছে, মানে মানি ভ্যালুটা কতটা ডেটেরিয়েট করছে, সেটার উপর বেসিস করেই কিন্তু সিম্পল ইন্টারেস্ট রেটটা আমি এখানে মেজার করব। আচ্ছা, এরপরে নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো যে আমরা বিভিন্ন টাইপের লোন সম্পর্কে জানবো এবং সেই লোনের উপর বেসিস করে কিভাবে আমরা সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেশন করব সেটা একেবারে যাবো আমি এটাতে। আচ্ছা, সো এখন হচ্ছে গিয়ে আমাকে জাস্ট 1 মিনিট টাইম দেন, আমি হচ্ছে গুগল ক্লাসরুমে আপনাদের পোর্শনটা অ্যাসাইন করবেন। এখন জাস্ট গুগল ক্লাসরুমে যে রিফ্রেশ দিলে আপনাদের দেখবেন যে ক্লাসটা চলে আসবে। সো এখানে হচ্ছে গিয়ে টাইমিং আমি দিয়েছি হচ্ছে 50 মিনিটস। আপনাদের যে পরীক্ষাটা শুরু হচ্ছে, এখন ধরেন আমি একটু রাউন্ড ফিগারে ধরি, ওটা মানে সাবমিশন টাইমটা দিয়েছি হচ্ছে 5টা, মানে এখন বাজে হচ্ছে 3টা 54। 3টা 54 থেকে যদি আমি 50 মিনিট ধরি, 3টা 44-এ হচ্ছে 4টা 44-এ আপনার এক্সাম শেষ হয়ে যাবে। 4টা 44-এ এক্সাম শেষ হওয়া, তার সাথে হচ্ছে 15 মিনিটস আমি অ্যাড করেছি যেটা সাবমিশনের জন্য। কারণ যদি আপনি এটা ড্রাইভে, মানে আপনি যদি এটা আপনি চাইলে গুগল ডকে দিতে পারেন, লিখে আমাকে সাবমিট করতে পারেন, আপনি একটা ওয়ার্ড ফাইলে লিখে সাবমিট করতে পারেন, হ্যান্ড রিটেনও দিতে পারেন, ইটস আপ টু ইউ আপনি কিভাবে দিবেন। সো ওই ফাইলটা প্রসেস করে আপলোড করতে কিছু সময় লাগতে পারে, সেই প্রসেসিং এর জন্য আমি টাইমিং দিয়েছি হচ্ছে 15 মিনিটস, 15 মিনিট সময় আমি দিচ্ছি। এই 15 মিনিটস পরে আপনাদের 15 মিনিটস, তো এটা এন্ড হয়ে যাবে হচ্ছে গিয়ে 5টার মধ্যে। এই 5টার পরে কিন্তু আমি কোনো লেট সাবমিশন একসেপ্ট করবো না। দেখেন ইনস্ট্রাকশনে কিন্তু আমি সেটা বলেই দিয়েছি যে নো লেট সাবমিশন উইল বি একসেপ্টেড। এই যে আমি কিন্তু অলরেডি পোস্ট করেছি 3টা 53 এটা চলে আসে ইনস্ট্রাকশনে, আমরা দেখতেই পাচ্ছি এখানে বলা আছে the time is 50 minutes and for submission 15 minutes পাবে। টোটাল মার্কস হচ্ছে 20 মার্কস। কোশ্চেনটা কিন্তু 20 মার্কসে দেওয়া আছে, প্রত্যেক দুটো পোর্শনই আপনাকে অ্যান্সার করতে হবে এবং এই 20 মার্কসটাকে আমি 10-এ কনভার্ট করে নিব, 10 মার্কে কনভার্ট করে নিব এবং কোনো লেট সাবমিশন একসেপ্ট করব না। লেট সাবমিশন একসেপ্ট করব না বলতে বোঝাচ্ছি যে এখানে আপনি সাবমিটটা করবেন হচ্ছে গিয়ে
5টার ভিতরে। এখন সেটা, এবং আমি এখানে সাজেস্ট করব 2-1 লাইন লেখার জন্য অনেক সময় অনেকে লেট সাবমিশন চলে আসে, এটা যাতে না হয়। আমি ধরে নিচ্ছি আপনারা সাবমিট করতে পারেন না, এই কারণে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে সাবমিট কিভাবে করতে হয়। এই জন্য আমি একটা ক্লাসে যাচ্ছি যেখানে আমি অ্যাজ এ স্টুডেন্ট আছি। তো এখানে যদিও আমার কোনো ডিউ ওয়ার্ক নাই, আমি একটা খুঁজে বের করার চেষ্টা করি যেখানে আমার হচ্ছে একটা ডিউ কাজ আছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আমার টিচার একটা আমাকে সাবমিশন দিয়েছিল, সেটা আমাকে ডিউ। তো যখনই আপনি আপনার এন্ড থেকে যাবেন, আপনার ইন্টারফেসটা এরকম দেখতে হবে। এই যে দেখেন এখানে অলরেডি আমি আমার ওয়ার্কটা সাবমিট করেছি, এই জন্য এখানে কিন্তু আনসাবমিটেড অপশনটা এসেছে, বুঝতে পারছেন? সো আপনার এখানে যেটা অপশন থাকবে, এখানে একটা প্লাস বাটন দিয়ে আছে, এটা তো আসলে সাবমিট করা, আনসাবমিট এমন কিছু আছে কিনা যেটা আমি সাবমিট করিনি, এটাও তো না। প্র্যাকটিস আছে এখানে। ম্যাম সবগুলো কোশ্চেন আনসার করা লাগবে? হ্যাঁ, সবগুলো কোশ্চেন আনসার করবেন, সবগুলো কোশ্চেন। ক্লাস তো শেষ না ম্যাম, তাহলে আমরা ডাইরেক্টলি বাইরে যেতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের হতে পারবেন। আমি একটু জাস্ট দেখিয়ে দিই যে যারা সাবমিট করতে পারেন না প্রপারলি, সকালে ক্লাস একটু সমস্যা হয়েছে, তো আমি সকালেও এক্সাম নিয়েছি, একটু দেখাই দিই। এই যে আপনাদের ইন্টারফেস থেকে অনেকটা এরকম হবে দেখতে, দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, এই যে অ্যাড অর ক্রিয়েট, এখানে আমি ক্লিক করলাম। সো এখানে আপনার অপশন আসবে, আইদার আপনি আপনার ড্রাইভ থেকে অর্থাৎ আপনার ল্যাপটপ বা মোবাইল থেকে ফাইল আপলোড করে দিবেন, অথবা এই যে ডক ফাইলে লিখে নিতে পারেন, ঠিক আছে? দিয়ে যখনই দিবেন আপনি ওটাকে আপলোড করার সাথে সাথে যে তখন মার্ক অ্যাজ ডানে যখন আপনি ক্লিক করবেন, তখন ওই যে অপশন আসবে যে টার্ন ইন অপশনটা ক্লিক করে দিলে আপনার অ্যাসাইনমেন্ট কিন্তু আমার কাছে সাবমিট হয়ে যাবে। আচ্ছা, আমার নামের পাশে মিসিং আসছে কেন? বিকজ আমি এটা সাবমিট করিনি, এই জন্য আমার নামের পাশে মিসিং আসে। যদি আমি সাবমিট করে দিতাম, মিসিং হতো না, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা সাবমিট করেন। আমি এখন ক্লাস থেকে চলে যাচ্ছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে আপনাদের সাথে আমার কোনো মেসেঞ্জার গ্রুপ নাই। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ বানানো আছে। আমাকে কি একটু কষ্ট করে এখনই ওটাতে অ্যাড দিয়ে দিতে পারবেন? জি ম্যাম পারবো ম্যাম। ফেসবুক আপনার আইডিটা কি? আমার নাম যে সেই নামই হচ্ছে আমার আইডি। আমাকে তাহলে একটু মেসেঞ্জার। হ্যাঁ বল। আমাদের মানে টোটাল টাইম হচ্ছে 5টার ভিতরে ওভারঅল 5টার মধ্যে লিখে সাবমিট করতে হবে। এমন যদি ম্যাডাম আমি লিখে সাবমিট করতে পারিনি, তা কিন্তু হবে না, লেট সাবমিশন নিব না, ঠিক আছে? জি জি ম্যাম। আমাকে একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করেন, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তাহলে হচ্ছে কি, যদি কোনো প্রবলেম হয় ইন দা মিন টাইম আমাকে মেসেঞ্জার গ্রুপে নক করলে আমি সলভ করে দিব, এটাই বলতে চাচ্ছিলাম, এই জন্য বললাম, ঠিক আছে? ম্যাডাম ম্যাম আমরা কি এটা হাতে লিখে দিব নাকি আপনার ইচ্ছা, আপনার যদি সুবিধা হয় হার্ড কপিতে দাও, আপনি হার্ড কপি দেন। যদি মনে হয় যে না আমি ওয়ার্ড ফাইলে লিখে দিব, এখানে আমার কোনো সমস্যা নেই। কিন্তু হার্ড কপি যদি দেন, মানে ওই যে লিখে যদি সাবমিট করেন, সেক্ষেত্রে একটু রিকোয়েস্ট আছে, একটা ফাইলে দিবেন। ওই যে ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে একটা ফাইলে দেওয়া যায়, একটা ফাইলের মধ্যে যেতে আসে, ডিফারেন্ট ইমেজে যাতে না আসে। ওকে ম্যাডাম, হ্যাঁ বলেন। আমি তো নতুন ম্যাম, সকালের পরীক্ষাটাতে মানে টাইমলি শেষ করেছিলাম, কিন্তু পিডিএফ মানে সাবমিট করতে পারতেছিলাম না, এই জন্য লেট লেখা উঠে গেছে আচ্ছা, ম্যাম। আজকে এই জন্য এখন এই যে দেখেন 50 মিনিট বলেছে না, আজকে যে এখন যেটা করবেন ঠিক 50 মিনিটের মধ্যে যা লিখবেন সেটাই কমপ্লিট দিয়ে তারপরে জাস্ট ছবি তুলে আপলোড করে দিবেন। সকালে তো এটা ফেস করেছেন, এটা বারবার বলি যে 15 মিনিটস এমনি দিন না, কারণ এই টাইমটা লাগে, দেখা যায় যে ছবি তুলে আপলোড করতে 15 মিনিট সময় লাগে। ম্যাম আপনি একটু চেক করবেন, আপনার ফেসবুকে নক দিছি, ওইটা কি আপনার আইডি নাকি? আপনি নক করেছেন আমাকে এখন? জি ম্যাম, ফেসবুকে নক করছি। মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন? ম্যাম আগে আপনি নাকি সেটা জানেন না, তো সেটার জন্য আগে নক দিছি, শুধু ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাইছি ম্যাম। আচ্ছা দাঁড়ান আমি দেখছি। মুয়াজ্জেম বিপ্লব, ইয়েস কনফার্ম করেছি। হ্যাঁ, আমাকে একটু এই ইয়াতে অ্যাড করে দেন। ওকে ম্যাম। ঠিক আছে, সো আমাকে জাস্ট মেসেঞ্জার, তাহলে আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছি। সো ইন দ্যাট কেসেস যদি কোনো প্রবলেম তারপরেও ফেস করেন, আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে নক করে জানাবেন, ঠিক আছে? তাহলে বেস্ট অফ লাক, এক্সাম দেন, এন্ড নেক্সট ক্লাসে আমরা তাহলে ম্যাথমেটিক্যাল পোর্শন গুলোতে চলে যাব। ওকে, আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি। আর আপনাদের যেহেতু আপনারা অল্প কয়েকজন, আমি অটো হচ্ছে কি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি আপনাদের, ম্যানুয়ালি যে এইভাবে আমি অ্যাটেন্ডেন্স ওখানে দিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।